ঘটনাটি তার নিজেরই এবং তিনি নিজে এক্সপেরিয়েন্স করেছেন। শুনে দেখুন কেমন লাগে আপনাদের কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি এই মুহূর্তে যে ঘটনাটা বলবেন সেটা যে স্টেশনটা, সেই স্টেশনটার নামটা কি? অ্যাকচুয়ালি আপনার নামটা আগে বলেন। আমি হচ্ছে অরণ্য রিয়ন। অরণ্য রিয়ন। আমি এসেছি ধানমন্ডি থেকে। বাট আমি এখন আমার যে ঘটনাটি বলতে যাচ্ছি আপনার হোম ডিস্ট্রিক্টের যে ঘটনা, হোম ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে জামালপুর জেলা। আর যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে জামালপুর জেলার যে স্টেশনটা মেলান্দী স্টেশন, আমার মানে বাসার পাশে যেটা, ওই স্টেশনটার ঘটনা। আচ্ছা, আপনি এমনিতে ঢাকায় থাকেন, ঢাকাতে আপনি কতদিন ধরে আছেন? অ্যাকচুয়ালি রাসেল ভাই, আমি কিন্তু আপনাকে বলেছি যে আমি পড়াশোনার কারণে ঢাকায় আছি। এটা আমি অনেক ছোটবেলা থেকে ঢাকায়। অ্যাকচুয়ালি যখন আমি যখন ক্লাস 3-তে পড়ি, তখন পড়াশোনার কারণে আমি আমার ফুপির বাসায় থাকতাম। তখন থেকে আসলে মানে বাবা মাকে ছেড়ে ঢাকায় থাকা হচ্ছে আমার। শুনি আপনার ঘটনা। অ্যাকচুয়ালি আমি ফার্স্টে বলে দিচ্ছি যে আপনারা হয়তো বা যারা মেলান্দো বা স্টেশনটার পাশে যারা থাকেন তারা এই ঘটনাটি অ্যাকচুয়ালি তারা জানেন। তো আমি বলছি যে আসলে আমি পড়াশোনার কারণে ঢাকায় রয়েছি। তো আমার বাড়িতে আসলে খুব বেশি একটা যাওয়া হয় না। তো আমি 1 বছর পর বাড়ি যাই। তো ঈদেও মাঝে মাঝে যাওয়া হয়, মাঝে মাঝে যাওয়া হয় না। তো দেখা যায় যে খুব কম বাড়ি যাওয়া হয়। তো আমার বাড়ি যাওয়ার জন্য জামালপুর জেলার যে মেলান্দী স্টেশনটি রয়েছে, তো ওই স্টেশনটা থেকে আমার বাড়ি যাওয়ার ডিস্টেন্সটা মেবি 10 মিনিটের একটা ডিস্টেন্স হবে। তো অ্যাকচুয়ালি আমি নিজে এক্সপ্লেন করি। আর মেলান্দো ওই স্টেশনটাই একটা পাগল থাকতো। তার পাগলটার নাম হচ্ছে শরীফ পাগল। তো শরীফ নামেই তাকে সবাই চিনতো, পাগলটাকে। তো দীর্ঘ 15 থেকে 16 বছর আনুমানিক সে একই জায়গায়, একই স্টেশনে, একই জায়গায় সে থাকছে। তো ওই পাগলটা মানে তার যে সে পাগল ছিল, বাট তার বিহেভিয়ার গুলা কিন্তু পাগলের মতো ছিল না। আপনি আমাকে বলছেন অফের, আপনি বলেন। তো তার বিহেভিয়ারটা ছিল একটা মনুষ্যের মতো। সে পাগল ছিল, সে পাগলামো করতো না। এবং আপনি বলেন যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। অনেক তার চেহারা ছিল অনেক ফর্সা, রাইট, এবং তার দাড়িগুলো ছিল কালো এবং মুখে অনেক দাড়ি ছিল। মানে সে একটা মনুষ্যের মতো সবসময় একটা ভাব নিয়ে থাকতো। আর তাই সে পাগলটার একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল যেটা আমার কাছে খুব ভালো লাগতো। সেটা হচ্ছে যে সে পাগল, অথচ কিন্তু সে কিন্তু কোনো পাগলামো করতো না। এমনকি ওই পাগলটা ওই মেলান্দী স্টেশনটার মধ্যে কিছু সিলেক্টিভ লোক ছিল এবং কিছু সিলেক্টিভ দোকান ছিল যাদের কাছে সে চাইতো, বা যারা তাকে কিছু দিলে সে খাইতো। অথচ কিন্তু সে কারো কাছে কিছু চাইতো না। শুধু যাদেরকে সে পছন্দ করতো তাদের কাছ থেকে সে নিত, সবার কাছ থেকে নিতে চাইতো না, বা সবাই তাকে দিলেও সে নিত না। এবং ওইসব লোকদের কাছে সে যা চাইতো তারা দিত, কিন্তু বেশি দিলে সে পাগলটা নিত না। একটা অন্যরকম টাইপের একটা পাগল ছিল সে সবসময় মানে একটা ভাব নিয়ে বসে থাকতো, মনীষীদের মতো তার একটা ভাব ছিল। তো এই জিনিসটা আমার ভালো লাগতো যে একটা পাগল অথচ পাগলামো করে না। তো রাসেল ভাই, আমি আপনাকে বলে রাখি যে ওই যে পাগলটা সবার কাছ থেকে যে কিছু নিত না, তো ওই পাগলটা কিন্তু আমার কাছ থেকে নিত। মানে ওই যে সিলেক্টিভ কিছু লোক ছিল যাদের কাছ থেকে সে নিত, তো ওই পাগলটা কিন্তু আমার কাছ থেকে নিত, এবং ওইসব সিলেক্টিভ লোকদের মধ্যে আমি ছিলাম একজন। তো আমি যখন তখন ছোটই ছিলাম বলা যায়। তো আমি যখন বাড়ি যেতাম, তো বাড়ি যাওয়ার জন্য আমি ট্রেনে কিছু খাবো বলে আমার ফুপি আমাকে অনেক খাবার করে দিত, লাইক স্যান্ডউইচ, তারপর ফ্রুটস দিত ট্রেনে খাওয়ার জন্য। তো আমি সেই খাবারগুলো আমি ট্রেনে আসলে খেতে একটু আনইজি ফিল করি। তো ওই খাবারগুলো থেকে যেত আমার ব্যাগে। তো আমি করতাম কি, যে ট্রেন থেকে নেমে ওই স্টেশনটাতে, মেলান্দী স্টেশনটাতে, আমি ওই শরীফ পাগলটাকে আমি ওই খাবারগুলো দিয়ে যেতাম, এবং সে আমার কাছে কিন্তু নিত। তো এরকম ভাবেই আমি 2013-তে ডিসেম্বরে মাঝামাঝি দিকে হবে, ডেটটা ঠিক আমি মনে করতে পারছি না। তো 2013 মানে আজ থেকে প্রায় 1 বছর আগে, এই একটা শীতের টাইমেই হবে আমার ঘটনাটা। তো আমি তখন ডিসেম্বরে 2013-তে যখন বাড়িতে যাই গত বছর, তো তখন অনেক শীত ছিল। 5টার দিকে আমার ট্রেন ছিল, 5টায় অগ্নিমির ট্রেনে যাব। তো ওই ট্রেনটাই যখন আমি ওঠার পর রাতে পৌঁছাতে 9:30 বেজে যায়। 9:30 আমি ওই মেলান্দী স্টেশনটাতে পৌঁছাই।
পৌঁছানোর পর তো আমি ভাইয়া একটা কথা বলে রাখি যে আমি যখনই বাড়িতে যাই বা যখনই যেতাম তখন কিন্তু আমার স্টেশন থেকে ওই পাগলটার কথা মনে পড়তো যে আমি ওই মেলান্দি স্টেশন নেমে ওই পাগলটাকে দেখবো এবং সে আমার কাছ থেকে কিছু নিবে। এই জন্য আমি স্টেশন থেকেই কিছু কিনে নিতাম তার জন্য কিছু খাবার। হ্যাঁ, ওনার জন্য কিছু খাবার কিনে নিতাম, শরীফ পাগলটার জন্য কিছু খাবার কিনে নিতাম। তো অ্যাকচুয়ালি আমি 2013-তে যখন বাড়িতে যাই, তো বাড়ি যাওয়ার সময় আমি তার জন্য কিছু ফ্রুটস কিনি, তারপর কিছু ড্রিঙ্কস কিনি, তারপরে কিছু স্যান্ডউইচ কিনি, মানে যেসব খাবারগুলো আমি বেশি খেতে পছন্দ করি সেই খাবারগুলো তার জন্য আমি কিনি। কিনে নিয়ে যখন আমি যাই, যাওয়ার পর আমি রাতে 9:30টার দিকে আমি পৌঁছাই। পৌঁছানোর সময় আমি খুঁজছিলাম যে শরীফ পাগলটি কোথায়। অ্যাকচুয়ালি যেখানে আমি তাকে দেখে আসছিলাম, আমি সে পাগলটা কিন্তু সেখানে দেখতে পাইনি। সেদিন আর পেলেন না? সেদিন আর পেলাম না। বাট আমি দেখলাম, একটু খুঁজে দেখলাম যে স্টেশনটা কিন্তু এখন নতুন করে সাজানো, অনেক সুন্দর করে করানো হয়েছে আর কি। পুরনো যেটা ছিল, তো পুরনো স্টেশনটার অনেকটাই ভাঙা হয়ে ভাঙা গেছে হয়ে এরকম গেছে। কিছু একটা। তো ওইখানে একটা স্টুল ছিল, টি স্টুল, ভাঙা টি স্টুল, ওটা এখন আর ব্যবহার করা হয় না, ভেঙে গেছে। তো ওই টি স্টুলটার পিছনে সাদা কাপড় পরা ওই শরীফ পাগলটাকে আমি দেখতে পাই, নোটিস করি দূর থেকে। আচ্ছা। তো তার কাছে যখন যাই, যাওয়ার পর দেখি সে বসেছিল, মানে সে সবসময় বসেই থাকে আর সবসময় মাথা নিচু করে কি যেন একটা ভাবে, মানে মনীষীদের মতো তার একটা আচরণ ছিল আর কি। তো আমি যাওয়ার পরে 1 বছর কি তারও বেশি হবে, অনেকদিন পর তার সাথে দেখা। তো আমি তাকে জিজ্ঞেস করি যে আচ্ছা শরীফ, কেমন আছিস তুই? তো সে বলে যে তুই করে বলতেন? হ্যাঁ, আমি তাকে তুই করে বলতাম। শরীফ পাগল সবাইকে তুই করে বলতো এবং ওই স্টেশনটাতে যেসব মানুষ তাকে চিনতো সবাই তাকে তুই করে বলতো। বয়সের ডিফারেন্স আপনার সাথে কত হবে? শরীফের বয়স হবে 50 বছরের উপরে। আচ্ছা। আমার তারপর আমি শরীফকে তুই করে বলতাম, বলাটা ঠিক না, তারপর আমি বলতাম কেন জানি আমার ভালো লাগতো। তো সবাই তাকে তুই করে বলতো, আর শরীফ পাগলটাও সবাইকে তুই করে বলতো। আচ্ছা। তো আমি তাকে বলি যে কেমন আছিস? তো শরীফ বলে যে হ্যাঁ ভালো আছে। আমি বললাম যে তোর জন্য কিছু খাবার নিয়ে এসছি আমি, তো এই খাবারগুলা তোর কাছে রাখ। তো আমি ভাই যে আপনাকে বললাম যে আমি স্টেশন কমলাপুর থেকে যখন ট্রেনে উঠছিলাম, তো ওঠার সময় আমি ওর জন্য খাবার কিনে নিয়েছিলাম, তো সেই খাবারগুলো আমি ওকে দিই। তো সেই খাবারগুলো রাখার পর আমাকে বলতেছে যে টাকা দে। তো আমি বলছিলাম যে কত টাকা দিব? তো আমাকে বলছে যে 10 টাকা দে। আর তার চাহিদাটা ছিল খুব সীমিত। সে ওই যেসব মানুষকে পছন্দ করতো তাদের কাছ থেকে সে টাকা চাইতো বা টাকা নিত, খাবার নিত, বাট টাকাটা ছিল খুব কম, 10-5 টাকার বেশি সে কখনো চাইতো না। তার চাহিদা ছিল খুবই সীমিত। তো আমি তাকে অন্ধকার ছিল স্টেশনটা, যেহেতু একটু বাইরের সাইডে ভাঙা যে পুরাতন স্টেশনটা ছিল তার ওইখানটাতে। পরে আমি অন্ধকারের মধ্যে মানিব্যাগটার খুব মানে একটু খুলে দেখি যে পাশে একটা 20 টাকা। তো আমি 20 টাকাটা তাকে দিই। তারপরে সে আমাকে বললো যে কত টাকা দিলি? আমি পরে বলছি যে 20 টাকা দিছি। তো সে বলছে যে না 20 টাকা না 10 টাকা দে আমাকে। আচ্ছা। তারপরে আমি একটু আলোর মধ্যে এসে মানিব্যাগ একটু খুঁজে 10 টাকা নিয়ে তারপর 10 টাকা দিলাম। সে আমাকে 20 টাকা ফেরত দিয়ে দিল, সে রাখলো না সেটা। তো আমি টাকাটা নিয়ে বাড়ি চলে আসলাম। বাইরে বাবা বাইক নিয়ে ওয়েট করছিল আমার জন্য। তো বাবা আমাকে বলছিল যে এত লেট হলো কেন, সবাই তো বের হচ্ছে। আমি পরে বললাম যে আমি একটু পিছনের বগিতে ছিলাম, এই জন্য একটু লেট হয়ে গেল। বাট আমি বললাম না যে একটা পাগলের কথা বললাম না, কেননা এটা আসলে বলাটা ঠিক হবে না। কারণ আমি 1 বছর অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি, ফার্স্ট বাবা আমার জন্য ওয়েট করছে, বাবার সাথে আমি না দেখা করে আমি একটা পাগলের সাথে কথা বলি, হয়তো ভালোভাবে নেবেন না। এই জন্য আমি তাকে বললাম না। আমি বললাম যে আমি পিছনে কামড়াতে ছিলাম, একটু বেরোতে লেট হয়ে গেল। তো তারপর বাসায় ফেরা হলো, বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর ফ্রেশ হলাম, মানি ব্যাগটা রাখলাম রুমে, তারপর ফোনটা রাখলাম, রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তো আমি যখন আমার রুমটাতে ঢুকি একটা অদ্ভুত জিনিস আমি দেখতে পাই, বুঝতে পারি। তো রাসেল ভাই আমার রুমটাতে মানে আমি ঠিক বোঝাতে পারছি না যে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে হঠাৎ করে। বাট আমি কিন্তু রুম থেকে একটু আগেও বেরিয়েছিলাম, বাট রুমটাতে আসার পর আমি দেখি যে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো আমি প্রথমে চিন্তা করি যে আমি যে পারফিউম ইউজ করি তার স্মেলটা আসলে এরকম না, এই স্মেলটা আরো বেশি নাইস। তো তখন আমি মানে একটু খেয়াল করে দেখলাম যে স্মেলটা কিন্তু আমার মানিব্যাগ থেকে আসছিল। তো মানিব্যাগটাই ওই টাকাটা যখন আমি বের করি, যে সামু যেটা আমাকে রিটার্ন দিল পাগলটা, ওই টাকাটা মধ্যে থেকে কিন্তু ওই স্মেলটা বেরোচ্ছে। বিষয়টা আমি আসলে খুব বেশি একটা যে মানে অন্যরকম ভাবে সেটা কিন্তু আমি নেইনি, কারণ সে কিন্তু অনেক পরিষ্কার ছিল। আমি ভেবেছিলাম যে হয়তো তার হাতে কোনো আতর ছিল বা এরকম একটা পারফিউম ছিল, তার হাত থেকে টাকাটা আমার কাছে এসছে, এই কারণে হয়তো বা স্মেলটা বেরোতো।
তো তারপর আমি বাড়িতে ছিলাম কয়েকদিন, 3 থেকে 4 দিনের মতো বাড়িতে ছিলাম। থাকার পর আমি এখন ঢাকায় ব্যাক করব। তো রাসেল ভাই, আমি আপনাকে বলেছি যে আমাদের বাড়িটা হচ্ছে মেলান্দু স্টেশনটা থেকে 10 মিনিটের ডিস্টেন্স। আর মেলান্দু স্টেশনটাতে কিন্তু আমার একটা মামার বাসা আছে। আমার বাসাটা এতটাই কাছে যে স্টেশনটা থেকে মামার বাসাটা দেখা যায়। ইভেন মামার বাসার জানলা থেকে স্টেশনটা দেখা যায়, মানে একদমই কাছে বলা যায়। অনেকদিন পর যেহেতু বাড়ি যাওয়া হয়, অনেকদিন পর যেহেতু বাড়িতে যাই, তো সব রিলেটিভসদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমাকে দেখবে, এতদিন পর বাড়িতে যাচ্ছি, তো সবাই আমাকে দেখতে চাইতো। তো মামা ফোন করে আমাকে বলতেছে যে তুমি অনেকদিন পর বাড়িতে আসছো, তুমি তো চলে যাবা, তো তুমি আজকে রাতটা আমাদের বাসায় থাকো, কালকে সকালে তোমাকে ট্রেন উঠাই দিব, কালকে সকালে চলে যাও। কালকে সকালে আমার 7টা 20-এর ট্রেন হবে, 7টা 20-এ চলে আপনি যাবো। ঢাকা চলে আসবেন হ্যাঁ, তখন? ঢাকায় আমি ব্যাক করবো। হুম হুম। 3 দিন থাকার পর ঢাকায় ব্যাক করবো। তো আমি মামার বাসায় যাই। মামার বাসায় যাওয়ার পর তো আহ, রাসেল ভাই, আপনি জানেন মেবি যে গ্রামের মধ্যে কিন্তু বা ঢাকার বাইরে মানুষরা কিন্তু খুব আর্লি ঘুমিয়ে যায়, হুম হুম। বিশেষ করে শীতের বেলায়। শীতের সময়টাতে তার খুব কাজ শেষ করে খুব আর্লি ঘুমিয়ে যায়। এই তো ধরেন 9টা কি 10টার দিকে গ্রাম অঞ্চলগুলোতে দেখা যায় যে 9টা 10টার দিকেই কিন্তু কোনো সারশব্দ নেই। এটা কিন্তু ঢাকার বাড়ির জিনিসগুলো কিন্তু হ্যাঁ, হয়। এটা সবসময় আমি শুনেছি যে ঢাকার বাইরে এরকম হয়। আচ্ছা। তারপরে তো তারপরে আমি মামার বাসায় আসি, সকালে চলে যাব। তো মামার বাসায় আসার পর তো খাওয়া শেষ করে রাতে ডিনার কমপ্লিট করে সবাই ঘুমিয়ে গেল। তো আমিও ঘুমিয়ে যাই। তো আমার ঘুম আসছিল না, আমি ঘুমার জন্য ট্রাই করছিলাম, কারণ আমি ঢাকায় দেখা যায় যে 2টা 3টা বেজে যায় কিন্তু ঘুমাতে ঘুমাতে রাতে। তো আমার ঘুম আসছিল না, আমার কেন যেন খারাপ লাগছিল যে আমি ঘুমাতে পারছিলাম না। তো আমি দেখছিলাম যে জানলা থেকে দেখা যাচ্ছে স্টেশন গুলার টি স্টোর গুলাতে কিন্তু লাইট জ্বালানো ছিল, হুম হুম। মানুষজন বসে গল্প করছে, বেঞ্চে বসে টিভি দেখছে, মানে এরকম আর কি। তো আমি ভাবলাম যে স্টেশনটা একটু ঘুরে আসি, যেহেতু ঘুম আসছে না। তো আমি আমার পাশে আমার কাজিন ছিল, ওর নাম হচ্ছে রোমিও। তো কাজিনটা ঘুমিয়েছিল আমার পাশে। তো আমি ওকে ডাকলাম, ডেকে বলছিলাম যে আহ ওঠো, আমার একটু বাইরে ঘুরে আসে, আমার ঘুম আসছে না। তো ও বলছিল যে ওর এক্সাম আছে কালকে, তো ও এখন উঠতে পারবে না, ওর ঘুমাতে হবে, কারণ কালকে খুব মর্নিং ওকে বের হতে হবে। তো আমি মানে একাই যাই। পরে একাই যখন আমি যাই স্টেশনটায়, যাওয়ার পর আমার ভাই মানে অ্যাকচুয়ালি ওই পাগলটার প্রতি কেমন যেন একটা মায়া কাজ করতো, কেন যেন একটা ভালো লাগা কাজ করতো যে একটা পাগল, অথচ সে কোনো পাগলামো করে না, একটা মনীষীদের মতো তার ভাব এত পরিষ্কার থাকে সবসময়। মানে তার পাগলের মতো তার কোনো ধরনের ক্যাটিস কিন্তু সে শো করতো না, মানে এত একটা ছিল আর কি, মানে একটা ডিফারেন্ট ছিল। তো আমি যখন স্টেশনটা যাওয়ার পর টাটা খাওয়ার পর আমি একটু হাঁটছিলাম যখন, তো আমি পাগলটাকে একটু খোঁজার জন্য মানে দেখছিলাম যে ওকে আমি এজ ইউজুয়াল যেখানে দেখে আসতাম, সে ছোটবেলা থেকেই 15 থেকে 16 বছর যাবত সে যেখানে থাকতো, একই জায়গায় থাকতো একই জায়গায় সবসময়। থাকতো। কিন্তু এরপর যে আমি তাকে দেখলাম, মানে 2013-তে যে বাড়িতে যাই তখন যে দেখলাম, কিন্তু আমি ওই জায়গাটা তাকে পাই নাই। এবং আজকেও পেলেন না? হ্যাঁ, আমি ওই তখনও পেলাম না। ওই দিনটা তো আমি যে গেলাম, তারপরে? তারপর তখন আমি পেলাম না। তো দেখি যে ওই যে টি স্টলটা ছিল তার কিছুটা দূরে আজও সে ওই সাদা কাপড় পরে কিন্তু মাথা নিচু করেছিল। আমি দূর থেকে তাকে এটা দেখতে পেলাম। যখন আমি কাছে যাই, যাওয়ার পর দেখি যে সে কাঁদছিল। আমি তাকে জিজ্ঞেস করি যে শরীফ, কি হয়েছে তোর, তুই কাঁদছিলি কেন? আমি তাকে তুই করেই বলতাম যে তুই কাঁদছিলি কেন, মানে কাঁদছিস কেন, কি হয়েছে তোর? তো ও আমাকে বলছে যে ওর খুব শীত শীত লাগছে, ওর খুব কষ্ট হচ্ছে। তো এই জিনিসটা শোনার পর রাসেল ভাই, আমার খুব কষ্ট হচ্ছিল যে একটা পাগল, সে সবার কাছে চাইতে পারে না, সবার কাছ থেকে সে চায় না, তো তার শীতে কষ্ট হচ্ছে। তো আমি আমার গায়ে একটা জ্যাকেট ছিল অ্যাশ কালার, সে জ্যাকেটটা আমি খুলে ওই শরীফ পাগলটাকে দিলাম, যেটা তুই পরে নে। তো এটা দিলাম, তারপর সে নিল, নেওয়ার পর আমাকে বলছে যে টাকা দে। তো আমি বললাম যে কত টাকা? সে আমাকে বলছিল যে 100 টাকা দে। রাসেল ভাই, এই ফার্স্ট সে আমার কাছে 100 টাকা চাইলো। ইভেন ওই এলাকাতে যে সিলেক্টিভ লোকগুলা ছিল তাদের কাছে সে টাকা চাইতো, সে কখনো 10 থেকে 5 টাকার উপরে কারো কাছে চাইতো এটা লাগতো না আসলে। লাগতো না আসলে। হ্যাঁ, তো 100 টাকা চাইলো প্রথমে। তো আমি তাকে 100 টাকা দিলাম, কারণ এতদিন পর বাড়ি যাওয়ার পর একটা পাগলের প্রতি একটা মায়া কাজ করে। ঢাকা আসার পর তাকে আমি অনেক মনে করি, অনেক তার কথা মনে পড়ে। তো আমি তাকে 100 টাকা দিলাম। তারপর সে আমাকে বলে তুই চলে যা, আমার ভালো লাগছে না, মানে সে আমার সাথে কোনো কথা বলতে সে আর ইন্টারেস্টেড না। আমাকে বল তুই চলে যা, আমার ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। তো আমি চলে আসার পর যখন স্টেশন থেকে বের হয়ে আমি সরাসরি যখন বাসার দিকে রওনা হয়ে গেলাম, তো ওই মেলান্দু স্টেশনটার খুব কাছেই আর কি, পাশেই একটা
মানে মাঝামাঝি দিকে আমার মামার বাসাটা আর স্টেশনটার মাঝামাঝি দিকে একটা কবরস্থান রয়েছে। তো দেখি যে ওই কবরস্থানে আমার গায়ের অ্যাশ কালার একটা জ্যাকেট পরে ওই রাতের তখন মেবি 1টা বাজে। তো 1টার দিকে একটা লোক কবরটার পাশে দাঁড়িয়ে মাথা নিচ করে আছে। তো কুয়াশার মধ্যে, অনেক শীত ছিল, কুয়াশার মধ্যে আমি জিনিসটা খুব মানে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। একটু কাছে যাওয়ার পরে দেখি যে ওই শরীফ নামের পাগলটি কিন্তু ওই কবরের সামনে দাঁড়িয়ে ছিল। আমি ওকে মানে আমি তখন শকড হয়ে যাই যে যেই মানুষটিকে আমি দেখলাম যে কিছুক্ষণ আগে আমার সামনে, যার কাছ থেকে আমি চলে আসলাম, সে বসেছিল, এখন দেখি যে সে আমার আগে এখানে চলে আসছে। আর রাসেল ভাই, ওইখানে আসার কিন্তু কোনো আদার কোনো ওয়ে ছিল না আসার। ওই আমি যেখান থেকে আসছি ওই দিকটা ছাড়া অন্য কোনো দিক রাস্তা ধরে আসার কিন্তু কোনো অপশন ছিল না। আর যদি থাকতো সেটা কিন্তু অনেক লং একটা ওয়ে, এটা কিন্তু অনেক ঘুরে ফিরে প্রায় আধা ঘন্টার উপরে লেগে যাবে, যেখানে আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি। তো আসার পর আমি তো তখন মানে ওকে জিজ্ঞেস করি যে তোকে আমি মাত্র ওখানে দেখলাম, এখানে তুই কবরের সামনে এত রাতে তুই দাঁড়িয়ে কি করছিস? শরীফকে যখন আমি এটা জিজ্ঞেস করি, শরীফ কোনো কথা বলছিল না। তো একই কোশ্চেন আমি ওকে 3বার জিজ্ঞেস করি যে তুই এখানে মানে তুই এখানে এভাবে দাঁড়িয়েছিস কেন, এত রাতে কবরের মাঝখানে এরকম কবরের সামনে দাঁড়িয়ে কি করছিস? যখন আমি 3বার একই কোশ্চেন করি, সে যখন কোনো অ্যান্সার করছিল না, তো আমার তখন কেমন যেন লাগছিল যে একটা মানুষকে আমি কিছুক্ষণ আগে দেখলাম, এখন আবার তাকে দেখছি, তো তারপর আবার আমি তাকে কোশ্চেন করছি, কোনো অ্যান্সার করছে না। তো আমি বাসায় চলে আসি। আসার পর আমি যখন দরজা নক করি তখন মেবি রাত 1:45 বাজে। তো তখন আমার কাজিন দরজাটা খোলার পর তো আমাকে দেখে সে অবাক হয়ে গেছে, বলছে যে এত শীতের মধ্যে তুমি কোনো শীতের কাপড় না পরে তুমি বাইরে গেছো, তোমার কষ্ট হচ্ছে না, তুমি এত শীতের মধ্যে বাইরে গেছো? পরে আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি আমি আমার গায়ের জ্যাকেটটা ছিল, এটা আমি স্টেশনে গিয়ে শরীফ পাগলকে দিয়ে আসছি, কারণ ও খুব কষ্ট পাচ্ছিল শীতে। তো এটা শুনে কিন্তু রাসেল ভাই, আমার সেই কাজিন কিন্তু অনেক হাসছিল, মানে সে অনেক হাসছিল। আমি মানে বুঝতে পারছিলাম না যে সে হাসছে কেন। তো আমি তাকে বলছি যে হাসছো কেন, একটা মানে জ্যাকেট দিচ্ছে, আমি ঢাকায় গিয়ে আবার কিনে নিব, তো এটা আবার হাসির কি হলো? আমার কষ্ট মানে খারাপ লাগছে, আমি তাকে জ্যাকেটটা দিয়ে দিচ্ছি, তার কষ্ট আমার ভালো লাগে না, আমি জ্যাকেটটা দিচ্ছি, তো এটা তুমি হাসার কি হলো? তো সে দেখি আরো হাসছে। তো আমার কাজিনকে আমি জিজ্ঞেস করলাম আসলে হাসছো কেন? তো আমার কাজিন তখন বলছিল যে শরীফ পাগল আজ থেকে প্রায় 1 বছর আগে মারা গেছে। ওকে, তার মানে আপনি একজন, আচ্ছা আমি তাহলে একটু কিছু কোশ্চেন করি। আমরা একটু ঘটনা মানে অনেকেই বলছেন যে স্লো হয়ে গেছে, সুতরাং একটু তাড়াতাড়ি করতে হবে। আহ, যেটা হচ্ছে যে আপনার আপনি যখন এই জিনিসটা দেখলেন, যখন ওই পাগলটাকে আপনি দেখলেন, তখন কি তাকে একদম সরাসরি মানুষের মতন অবয়বী দেখেছেন আপনি? হ্যাঁ, মানে আমি কোনো ধরনের কোনো ভয়ঙ্কর as a কোনো কিছু না, ছোটবেলা থেকে যেমনটা দেখে আসছিলাম সেভাবে হ্যাঁ দেখেছেন? সেভাবে দেখে এবার মানুষজন অনেকে বলে যে এরকম ট্রান্সপারেন্ট কিছু দেখলেন বা ছায়ার মতো, এরকম কিছু না, হ্যাঁ, একদম এরকম এত জলজ্যান্ত কিছু না, মানুষের একদম মতো আপনি জলজাত দেখেছেন। মানুষ দেখছি। এবং ভয়ের কিছু নেই তাকে না না, দেখে, এরকম? আমি তাকে কখনো ভয় পাইনি, কারণ সে সে কিন্তু আমাকে অনেক পছন্দ করতো, মানে আমার কাছ থেকে সে কিছু দিলে আমি সে জানি নিত। সেটা আপনি তো যে ব্যাপারটা হচ্ছে যে ঢাকায় আসার পরে, ফিরে আসার পরে আপনার এই ধরনের কোনো সমস্যা বা তার সাথে আর কোনো দেখা, স্বপ্নে হোক বা যে কোনো না না, এরকম কোনো দেখা হয়নি তো। আর কোনোদিনই কখনো দেখা হয়নি? না, দেখা হয়নি। তো আমার কাজিন যখন বলছে সে মারা গেছে, তখন কিন্তু এই কথাটা আমার বিশ্বাস হচ্ছিল না যে একটা মানুষকে আমি মাত্র দেখে আসলাম, সে যদি 1 বছর আগে মারা যায়, তো সে এখন আমার সামনে কিভাবে আসলো? তো এটা আমি শিওর হওয়ার জন্য আমি আমার বাবাকে ফোন দেই। এবং আপনার বাবাও আসেন, আপনাকে বলেন যে এত ভয় পাওয়ার কিছু নাই, এখন ঘুমিয়ে যাও, পরে এটা দেখা এবং যাবে। আপনি তারপরে ঢাকায় চলে আসেন। হ্যাঁ, তারপরে আমি যখন ঢাকায় ট্রেনে উঠবো, তো আমি যে কবরটার সামনে দেখেছিলাম, তাকে আমার কাজিন বলছিল যে ওই কবরটাতেই আসলে ওটাই হচ্ছে শরীফের কবর, ওইখানে শরীফের কবর দেওয়া হয়েছে মারা যাওয়ার পর। তো মানে রাসেল ভাই, এটাই যে আমি ওই এরপর আমি আরো 2বার বাড়িতে যাই, 2013-14 মাঝে আমি আরো 2বার বাড়িতে যাই। আমি একই ভাবে শরীফের মানে দেখার জন্য আমি অনেক ট্রাই করি, বাট আপনি এরপরে আমি তারপরে কোথাও দেখি না। ধন্যবাদ আপনাকে। আর রাসেল ভাই, একটা কথা শেষ করি, তারপরে আমি ওই স্টেশনটাতে আমি আমার আরো পরিচিত অনেক মানে যাদেরকে সে পছন্দ করতো শরীফ, তাদের সাথে আমি কথা বলি। তো আমি জানতে পারি যে শরীফ যাদেরকে পছন্দ করতো এখনো নাকি মাঝে মাঝে ওইসব লোকদেরকে সামনে আবির্ভূত হয়, তারা দেখতে পায় মাঝে মাঝে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমরা সরাসরি যেটা করবো, একটা ছোট্ট বিরতিতে আমাদের যেতে হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.4 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং ঘড়িতে সময় রাত 12টা বেজে 29 মিনিট।
আমি কিছু এসএমএস পড়ে ফেলতে চাই। প্রিয়াঙ্কা আমাদের এসএমএস করেছেন, জাকিরুল আমাদের দিনাজপুর থেকে এসএমএস করেছেন এবং তিনি লেপের ভেতর থেকে শুনছেন। ফার্স্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। তন্ময় আমাদেরকে বেইলি রোড থেকে এসএমএস করেছেন, লিখেছেন হ্যালো হাউ আর ইউ, এবং মাসুম ভাই হোয়াটসঅ্যাপ, আমরা সবাই ভালো আছি। সাবরিন ইসলাম আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে পাগলের স্টোরিটা তার কাছে অসাম লেগেছে। সাজ্জাদুল কবির চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, ইমন খান, এবং তিনি এসএমএস করেছেন, আচ্ছা জায়গার নামটা বুঝলাম না। এমডি আমিনুল আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে ছাড়া এসএমএস করেছেন প্রিয়াঙ্কা কেরানীগঞ্জ থেকে। ডিজি সজীব আমাদের এসএমএস করেছেন আকাশ এবং সাদিয়া মিরপুর 2 থেকে, এবং ফার্স্ট স্টোরিটা ভালো ছিল লিখেছেন। সোহান আমাদের এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন যে তিনি তিথি একসাথে ভূত এফএম শুনছেন। হানিফা আমাদের টুইন টাওয়ার থেকে এসএমএস করেছেন, অর্থাৎ ঢাকা থেকে, এবং তিনি লিখেছেন ভূত এফএম ইজ দ্য বেস্ট। নাফিজ এবং মিম খুলনা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়া দেখতে পাচ্ছি দেলোয়ার আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি বাহার খিলগাঁও থেকে। পাপড়ি ভূতের গড়ি থেকে এসএমএস করেছেন এবং দেখতে পাচ্ছি আজকে আমরা কাজিন সজীব ভাই, তানজিল, আন্না, আরাবি, ফুয়াদ, আরো অনেকে সবাই শুনছি। আপনার আসার কথা ছিল কোনো একজনকে নিয়ে পাপড়ি, সুতরাং আমি চাইবো যে আপনি যতটা দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদেরকে আমাদের কাছে নিয়ে আসুন আপনার সেই অতিথিকে যিনি তার ঘটনা শেয়ার করতে চান। গত উইকে আপনি বলছিলেন। রাকিব আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি যে এছাড়াও মাহরাফা তাবাসসুম সিলেট থেকে আমাদেরকে, এছাড়াও রোমেল এসএমএস করেছেন কেয়া মিরপুর 10 থেকে। রিচি আমাদের ধানমন্ডি থেকে এসএমএস করেছেন, তিনি ফার্স্ট এসএমএস করলেন এবং আমাদেরকে এসএমএস, এবং তিনি বলেছেন প্রথম এসএমএস করে তিনি বলেছেন এসএমএস না পড়লে তিনি আর এসএমএস করবেন না। বাট আমি খুবই লাকি যে আরো অনেকেই অসংখ্য এসএমএস করেন, পড়া হয় না তারপরেও করে যান, এবং তারা এরকম কথা বললে আসলে আমার খুবই মুশকিল ছিল আর কি। আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং আফরিন এসএমএস করেছেন, ফার্স্ট স্টোরিটা তাদের কাছে ভালো লেগেছে। এছাড়া আমাদেরকে প্রকৃতি এসএমএস করেছেন তেজকুনি পাড়া থেকে। এছাড়াও প্রিন্স আমাদের এসএমএস করেছেন কচুক্ষেত থেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আমার যে পেজটি রয়েছে সেখানে অনেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে রেডিও ফুর্তি অ্যাপ দিয়ে ভূত এফএম শুনছেন অনেকেই, সেটা অনেকে লিখছেন এই পেজে, আপনি গেলেই দেখতে পাবেন। লাস্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে এমডি তারিকুল ইসলামের কাছে, এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মুন্না জামান এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি বিশ্বজিৎ বিজয়, এবং আমাদেরকে এসএমএস না এখানে কমেন্ট করেছেন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন আরো অনেকেই এখানে। রফিকুল ইসলাম রফিক লিখছেন ভালো লাগছে, এবং আমাদেরকে মমিনুল আলম নিপুণ লিখেছেন যে তিনি বলেছেন যে প্রশ্নপত্রের মতো আগেই স্টোরির যে টপিক সেটা আউট হয়ে গেছে। হ্যাঁ, স্টোরির যে টপিক সেটা আউট হয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনাদের ছবিটা দেখানোর জন্যই, এবং আপনারা ছবিটা ভালো করে দেখুন, এরপরে আমরা কিছুক্ষণের মধ্যেই ঘটনাটা পড়বো। ফুর্তির পেজে অনেকেই কমেন্ট করছেন এবং আমি দেখতে পাচ্ছি যে ইব্রাহিম হুসাইন আমাদেরকে লিখেছেন রাসেল ভাই গ্রামের ঘটনাগুলো ভালো লাগে। হ্যাঁ, গ্রামের ঘটনাগুলো ভালো লাগে, ঠিক একইভাবে অনেকের শহরের ঘটনাও ভালো লাগে। আমাদের সব ঘটনাই শোনাতে হবে ইব্রাহিম, এবং আপনি এমন কোনোদিন মনে হয় খুব কমই পাওয়া যাবে যে ভূত এফএমে শহরের ঘটনাই শুধু রয়েছে, গ্রামের কোনো ঘটনা নেই, এরকম কিন্তু খুব কমই পাওয়া যাবে, সবকিছু মিলিয়েই থাকে, তাই না? আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে হন্টেড সোহাগ লিখেছেন ফার্স্ট স্টোরিটা ভয়ের হয়েছে, এসব ফেসবুক থেকে পড়ছি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে শেখ সাব্বির আমাদেরকে লিখেছেন যে তারা 5 বন্ধু মিলে শুনছেন, এবং আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এখানে করেছেন। মিতুল এমটি আমাদেরকে লিখেছেন যে মোবাইলে তার চার্জ নেই, ভূত এফএম পুরো শুনতে পারবেন কিনা সেই নিয়ে টেনশনে আছেন, আজ পর্যন্ত কোনো এপিসোড মিস করেন নাই, রিয়াদ হাসান লিখেছেন এখানে। এছাড়া আমাদেরকে এসি অন্তর রয় ফুলপুর থেকে শুনছেন সেটা জানিয়েছেন এখানে। এছাড়া আমাদেরকে আশিকুর রহমান লিখেছেন যে ঘটনাটা হলো সেই ঘটনায় তিনি ভয় পাননি। ওকে, ফাইন। আমরা যারা এসএমএস যারা ইমেল করতে চান একটু বলে রাখি, তারা মোবাইলের মেসেজ, তারা হচ্ছে ইমেল অ্যাড্রেসটি একটু মনে রাখবেন কাইন্ডলি, এবং ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আর যারা ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/
radio.futti অথবা www.facebook.com/bhutfm.russell যে পোস্ট রয়েছে সেখানে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন। আমার যে পেজ আছে আর যে রাসেল ভূত এফএম পেজ, যেটা বলছি www.facebook.com/bhutfm.russell, সেখানে গিয়ে আপনি দেখবেন একটা ছবি পোস্ট করা রয়েছে, যে ছবিটা লাস্ট উইকে, অর্থাৎ এখন তো শনিবার হয়েই গেছে, সুতরাং সেই উইকে আমি পোস্ট করেছিলাম এবং সেইখানে কানাডা থেকে লামিয়ার নিজের তোলা একটা ছবি দেয়া আছে এবং সেই সাথে লামিয়া একটা ইমেইল করেছিলেন আমাদেরকে। সেই ইমেইলটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ছবিটা কেন দিয়েছিলাম বুঝতে পারবেন তাহলেই। এবং এই ঘটনা ঘটার ঠিক আগের মুহূর্তে তোলা ছবিটা, এবং সেই ছবিটা দেখে যেন আপনারা ওই এলাকাটা বা ওই আবহাওয়াটা বুঝতে পারেন, চারিদিকে বরফে ঢাকা, সামনে একটা গ্রেভিয়ার্ড, সো যেন বুঝতে পারেন সেই জন্যই আমি এইটা দিয়েছি এবং আপনারা শুনুন ঘটনাটা। হাই, আমি লামিয়া, আমি কানাডা থেকে থাকি, মন্ট্রিলে। আমি আপনাদের ভিডিও শোটা রেগুলার শুনি এবং ফলো করি। আই এম ভেরি ইন্টারেস্টেড অ্যাবাউট, আচ্ছা, তিনি সুপার ন্যাচারাল ব্যাপার স্যাপার বা প্যারানর্মাল সবকিছুতে তিনি অনেক আগ্রহী এবং তার কাছে আরো মানে ভবিষ্যতেও তিনি আরো অনেক ঘটনা শেয়ার করতে চান, সেটা তিনি লিখেছেন এবং তিনি বলেছেন যে তিনি এখন একটা ঘটনা শেয়ার করতে চান, which has happened to me about 2 weeks ago, মানে 2 সপ্তাহ আগে তার কাছে এই ঘটনাটা ঘটেছে। এবং তিনি লিখেছেন যে তিনি এখন কলেজের ফার্স্ট সেমিস্টারে, আগে তিনি লিখেছেন যে আমার কলেজের একটু হিস্ট্রি এবং ডেসক্রিপশন দিচ্ছি। আমি যে কলেজটায় পড়ি ওটা at the beginning of 19th century, এটা গার্লস মিশনারি স্কুল ছিল। ওখানে নার্সরা পড়তো এবং থাকতো। আমাদের কলেজের পাশে এখনো চার্চ আছে এবং আমাদের কলেজের অ্যাকচুয়ালি 2টা বিল্ডিং আছে। ওই 2টা বিল্ডিং এর অ্যাবাউট 5 মিনিটস অফ ওয়াকিং ডিস্টেন্সে এই 2টা বিল্ডিং এর যেই মাঝের পথটা, তার 2 পাশে কবরস্থান। গ্রেভিয়ারটাতে নানদের কবর দেয়া হয়েছিল, প্লাস আরো অনেক কবর আছে। এখন এই কলেজটার সঙ্গে অ্যাকচুয়ালি 2টো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। প্রথমটা হলো যে এটা একটা মেয়েদের স্কুল ছিল, দ্বিতীয়ত হচ্ছে এটা একটা গণকবর। 18th সেঞ্চুরিতে এই এলাকাতে কলেরা হয়েছিল এবং তখন এই রোগ হওয়া মানেই মানুষ মারা যাওয়া। তো এলাকার অথরিটিস যারা ছিলেন তারা কলেরাতে মারা যাওয়া মানুষগুলো যারা ছিলেন তাদেরকে গণকবর দিয়েছিলেন, বিকজ তারা সুস্থ মানুষদের সঙ্গে এই রোগাক্রান্ত মানুষের লাশ মিশে যাক, এটা তারা চাননি। এবং যেখানে গণকবর দেয়া হয়েছিল ওইটা বর্তমানে আমাদের কলেজ অ্যাডমিনিস্ট্রেশন রুম। এখন আসি একটা হিস্ট্রিতে। যেই নানরা স্কুলে থাকতো তাদের বিভিন্ন ধরনের রুলস ছিল এবং দুর্ভাগ্যক্রমে তাদের মধ্যে একজন সেই রুলটা ব্রেক করে এন্ড শি গট কট। এবং ধরা খাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে তার উপরে অনেক ধরনের টর্চার করা হয় এবং সে হচ্ছে যেটা করে সেটা সে দিতে পারে না এবং সে কারণে আত্মহত্যা করে। এবং সে যেই সিঁড়ি কোথা থেকে আত্মহত্যা, সে যেই সিঁড়ি থেকে আত্মহত্যা করে সেই সিঁড়ির রেলিং এ গত 2 বছর আগেও তার মানে ওই আত্মহত্যা করার কোন একটা সাইন ছিল আর কি, লেগেছিল। এবং পরে কলেজের রিনোভেশন করা হয় এবং ওটা কিছু চেঞ্জ করা হয়। এবং আশ্চর্য হলেও সত্যি এটাই যে রুমটাতে ওই মহিলা থাকতো সেটা এখন আমাদের টিচার্স রুম। সেই রুমটাতে যতই হিট দেয়া হয় না কেন, যতই মানে এটাকে আইসোলেট করা হয় না কেন, রুমটাতে অলওয়েজ সেই রুমটা ঠান্ডা থাকে। এবং এখন বলি আমার সাথে হয়ে যাওয়া ঘটনার ব্যাপারে। আমি 2 উইকস আগে এক স্যাটারডেতে কলেজে যাই। বাসায় একটু রাগারাগি হয়েছিল, প্লাস লাইব্রেরিতেও একটু কাজ ছিল, তাই কলেজে যাই। এবং আমার খেয়াল ছিল না যে কলেজ খোলা থাকলেও কলেজের লাইব্রেরি স্যাটারডেতে বন্ধ থাকে। সো আমি যাওয়ার পর দেখি যে লাইব্রেরি বন্ধ, কিন্তু বাসাতেও আসতে ইচ্ছে করছিল না। সো আমি 4th ফ্লোরে যাই। ওখানে জানালার পাশে বসার জায়গা ছিল, জানালা দিয়ে ক্লিয়ারলি কবরস্থান দেখা যায়। এবং বাসার জায়গার ঠিক অপোজিটে একটা ল্যাব আছে, কিন্তু ওটা অন্ধকার, কেউ নেই। এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানে যেটা কেউ নেই, সি থ্রু উইন্ডো। এবং আমি 4th ফ্লোরে একা ছিলাম। ইনফ্যাক্ট পুরো কলেজে এই মাত্র গুণে 5-6 জন ছিল, বাকিরা সব একতলায় ছিল এবং ক্যাফেটেরিয়াতে ওদের অ্যাসাইনমেন্টের কাজ করছিল। আমি গিয়ে জানালার পাশে বসলাম এবং জানা অজানা ব্যাপার বারবার ল্যাব রুমের দিকে
তাকাচ্ছিলাম, যা মানে না চাইতেও বারবার উনি তাকাচ্ছিলেন ল্যাব রুমের দিকে। এবং বিস্ময়কর ব্যাপার যে ওই রুম থেকে একটা বিকট শব্দ আসছিল, ঠিক ডেন্টিস্টদের হাতে দাঁত ক্লিন করার একটা যন্ত্র থাকে এবং সেটা যেরকম একটা শব্দ হয়, সেই যন্ত্রটা অন করার সাথে সাথে, অন করলে যেই শব্দটা হয়, অর্থাৎ উনি স্কেলিং এর যে মেশিনটা আছে সেই মেশিনটার কথা বোঝাতে চাচ্ছেন। এবং আপনারা জানেন অনেকটা সময় মানে কাছাকাছি ড্রিল মেশিনের কাছাকাছি শব্দ হয় আর কি, এবং সেরকম একটা শব্দ। অথচ উকি দিয়ে দেখি যে নো ওয়ান ওয়াজ দেয়ার, এবং কেউই ছিল না সেখানে। রুমটা অন্ধকার এবং কিন্তু একটু পর পর আওয়াজ আসছে। আমি পাত্তা না দিয়ে জানালার দিকে তাকালাম এবং তাকিয়ে দেখি গাড়ি যাচ্ছে, একটার পর একটা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। ঠিক গুনি নাই, তবে 60-70টার নিচে হবে না গাড়ির সংখ্যা। প্রায় আধা ঘন্টা ধরে যাচ্ছিল একটানা, অর্থাৎ লাইন দিয়ে। মনে করলাম কোনো কি বিশেষ দিন আজকে, সবাই তাদের আত্মীয়দের কবর দেখতে আসছে, তবে তাই বলে এত গাড়ি। কিছুক্ষণ পর শুনি কয়েকটা মেয়ের হাসির আওয়াজ, জুতার আওয়াজ, ব্যাগের চেইন টানার আওয়াজ, হঠাৎ হাঁচির আওয়াজও শুনলাম। আমি মনে করলাম ওরা হয়তো আসছে এমনি জানালার পাশে বসে বসে, আশেপাশে জানালার পাশে বসে আছে। অপোজিটে দেয়ালে দেখি যে সূর্যের আলোয় ওদের কোনোই ছায়া নেই এবং আমারটা আছে। আমি তখনই উঠে গিয়ে একটু সামনে এগিয়ে গেলাম, দেখি কেউ নেই, পুরো করিডোর খালি। এবং পুরো করিডোরই খালি, 4th ফ্লোর কেন, সিঁড়ি, ওয়াশরুম, কোথাও কেউ নেই। দেন আই থট প্রবাবলি একা একা আছি, তাই সব চিন্তা আমি করছি। আমি যখন কলেজ থেকে বের হতে থাকি তখন ওই রাস্তা দিয়ে বের হই এবং যেখান দিয়ে গাড়িগুলো পাস করছিল, তখন আমার মাথায় খেয়াল আসে ওই রাস্তাটা একটা চিপা গলি। এতক্ষণ খেয়াল ছিল না, বেশি হলে একজন মানুষ লম্বালম্বি ভাবে ওইখান দিয়ে যেতে পারবে এবং এবং পাশাপাশি দুজন মানুষ হাঁটতে পারবে না ওইখান দিয়ে, এরকম একটা অবস্থা। তাহলে এতগুলো গাড়ি কিভাবে পাস করলো ওইখান দিয়ে? জিপ, মাইক্রোবাস, ক্যারাভান, প্রাইভেট কার? হয়তো আমার হ্যালুসিনেশন, হয়তো না। কিন্তু এর এক্সপ্লেনেশন কি আছে কারো কাছে? আই হোপ you'll share my incident on your show, and আমি সেটা শেয়ার করে ফেলাম। ইয়েস, আমি শেয়ার করে ফেলেছি, and আপনারা জানাবেন যে কেমন লাগছে। SMS এর মাধ্যমে আপনারা জানাবেন, ফেসবুকে আপনারা জানাবেন, ইমেইলের মাধ্যমে যে কেমন লাগছে। আমি অনেকেরই এখনো দেখতে পাচ্ছি যে ইমেইল এখানে আছে। আমাদের নাটোর বাগদিপাড়া থেকে আমাদের SMS করেছেন অনেকেই। জেইড আবেদিন আমাদের SMS করেছেন আমাদেরকে ইমদাদুল তিথি। এছাড়াও নিশা বনশ্রী থেকে SMS করেছেন। এছাড়া আমাদের এবং তার কাছে প্রথম যে ঘটনাটা সেটা ভালো লাগে সেটা তিনি জানিয়েছেন। রায়হান আমাদেরকে SMS করেছেন আমাদেরকে মিলন, এবং আমাদেরকে জিসান SMS করেছেন, এবং SMS করেছেন আমাদেরকে আলামিন খান, এবং আমাদেরকে সিলেট থেকে সাইফুল ভাই SMS করেছেন আমাদেরকে রাফি খুলনা থেকে। এছাড়াও মাসুদ রানা আমাদের SMS করেছেন আমাদেরকে ফাহিম সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। এছাড়াও আমাদেরকে যদি আপনারা ইমেল করে ঘটনা পাঠাতে পারেন, এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটিকে আপনি এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। অবশ্যই যারা এসে শেয়ার করতে চান তারা ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার মিস করবেন না। আর ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে। এবং আপনারা দেখতেই পাবেন আমার যে পেজটা রয়েছে সেই পেজে যে ঘটনাটা এইমাত্র পড়লাম সেই ঘটনার একটা ছবি দেওয়া আছে। আমরা একটা অডিও ক্লিপ শুনবো এবং তারপরে যাবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, এবং তারপরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়ালাইকুম রাসেল ভাই, আমি আহমেদ আলিফ ইসলাম, আমি উত্তরা দক্ষিণখান থেকে বলছি। আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি সেটি আমার সাথে এবং আমাদের বাসার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা ঘটে ঢাকার রায়ের বাজারে। আমরা রায়ের বাজারে একটা বাসায় ভাড়া থাকতাম। তো আমি, আমার মা এবং আমার ছোট ভাই এক বিছানায় ঘুমাতাম এবং আমার বাবা অন্য একটি রুমে অন্য একটি বিছানায় ঘুমাতো। তো সেদিনও আমরা যথারীতি আম্মার সাথে ঘুমিয়ে আছি আর আব্বা অন্য একটি রুমে ঘুমাচ্ছিল। কথা বলছি আম্মার সাথে, রাত 2টা তখন হয়তো এরকম বাজে। আমি আম্মার সাথে কথা বলছি, আমার ছোট ভাইও কথা বলছে।
হঠাৎ দেখলাম আব্বা আমাদের রুমে ঢুকলো, আব্বার গায়ে লাল কোটি, মানে লাল কোটি পরা। তো আব্বা আমাদের মশারি টেনে আমাদের বিছানায় উঠে এলো। তো আম্মা অবাক হয়ে বললো যে তুমি এত রাতের বেলা লাল কোট কেন পরেছো? আব্বা বললো যে এমনি পড়লাম। তো এর মধ্যে থেকে ওই রুম থেকে আব্বা আমাদের আব্বা বলে যে হিনা কার সাথে কথা বলো। তো আম্মা খুব অবাক হয়ে যায়, আম্মা অবাক হয়ে বলে যে তুমি ওই রুমে, তাহলে এটাকে। হ্যাঁ, তো আব্বা ওই ঘর থেকে বলে যে আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি, দেখি ওখানে কে আছে। আর এদিক থেকে লালকুটি পরা যে লোকটা, সেও মশারি থেকে উঠতে উঠতে বলে যে দাঁড়াও আমি আসতেছি, দেখি কে। আর ওই লোকটা মশারি থেকে বের হওয়ার সাথে সাথে ভ্যানিশ এবং আব্বার রুমে ঢুকে যায়। ঢোকার পরে আব্বাকে বলা হয় সব ঘটনা। পরে আমরা বুঝতে পারি যে এটা হয়তো অলৌকিক কিছু ছিল, জিন টিন বা এরকম কিছু ছিল। আর আমাদের ওই রায়বাজার এলাকায় অনেক পুরনো হিন্দু বাড়ি ছিল, অনেক মানে মানে ওই জায়গাটা তো হন্টেড টাইপের ছিল। সেজন্য আমরা পরে ধারণা করি যে এখানে যেহেতু এরকম নানা রকম বাড়ি টাড়ি আছে এবং নানা রকম কথা শোনা যায়, কাজে এটা তো জিন টিন বা এরকম কিছু একটা ছিল হয়তো বা। তো আসলে এটা ছিল আমার ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। Bhoot FM. The night comes alive with rhyming songs. আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। এবং আমি এই মুহূর্তে আরো একজন নতুন অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, এবং আপনি প্লিজ বলবেন একটু আপনার নামটা কি এবং তারপর আপনার ঘটনা যাব। হ্যালো এভরিওয়ান, আমি সাইফুর রহমান তুহিন। আমি আসছি গাজীপুরের শ্রীপুরে কাফিলাতুলি থেকে। ওকে, শুনি আপনার ঘটনা। আমার ঘটনা হচ্ছে রাসেল ভাই 2 দিন যাবত আমার লাইফে ঘটে গেছে, একদম বাস্তব। সেটা হচ্ছে আমার বোনের হাজবেন্ড, ও একটা পুকুর ছিল, সেখানে নাকি ভূতের খুব উৎপাত। তো গত বছর ডিসেম্বরের দিকে সে আমাদের বাসায় আসছে। তো সে বলছে যে তার এই ব্যাপার, তার পুকুরে নাকি অনেক ভূতের উৎপাত। এটা কোন জায়গার কথা এটা বলছেন আপনি? হচ্ছে আপনার নরসিংদী জেলার শিবপুর থানায়। আচ্ছা, ওকে। তো আমরা তারপর কিছু ঘটনা সে বলে, তো ঘটনা বলার পর আমরা ডিসাইড করি যে আমরা যাব। তো তার কিছুদিন পর আমরা কয়েকটা কাজিন মিলে আমরা ডিসাইড করি যে আমরা যাব। সে গত বছরের ডিসেম্বর মাস, আমার তারিখটা সঠিক মনে নেই। তো আমরা গেলাম, আমি আর মিশু আর হচ্ছে আরিফ, আমরা 3 জন মিলে আমরা গেলাম। তো যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া হলো, তারপর বিকেল বেলা ঘোরা টোরা করে তারপর আমরা রাতে খাওয়ার পরে এই পুকুরের উদ্দেশ্যে রওনা দিই, সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। তো আমরা যে যার মতো প্রিপারেশন নিলাম, কেউ টর্চ লাইট নিল, কেউ ম্যাচ নিল। নেওয়ার পর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো গ্রামটা সম্পর্কে আমরা আগে বেশি কিছু জানতাম না। তো তারপর আমরা হেঁটে যাচ্ছি, চারদিকে কুয়াশা, শীতকাল, 3-4 হাত সামনে কি আছে তা দেখতে পারতেছি না। তো তারপর অজানা একটা ভয় বুকের ভিতর তো কাজ করতেই ছিল। তো আমরা যাচ্ছি, তো 5 থেকে 10 মিনিট হাঁটার পর তারপর আমরা পুকুর পাড়ে পৌঁছালাম। তো পুকুরটা বর্ণনা আমাকে মনে হয় দিতে হবে যে পুকুরটা ছিল রাস্তার পশ্চিম পাশে, আর পুকুরের দক্ষিণ পাশে ওই পুকুরের কর্মচারী থাকার জন্য একটা টিনের ঘর ছিল। তো আমরা পুকুর পাড় দিয়ে হেঁটে হেঁটে টিনের ঘরের দিকে আমরা রওনা দিলাম। তো এরকম সময় আমি সবার পিছনে ছিলাম, পিছনে ফোনে কথা বলতেছি একজনের সাথে। সে জিজ্ঞেস করতেছে যে ভূত কিছু দেখছি কিনা। তো আমি বলতেছি না, আমি এখনো ভূত দেখি নাই, তবে কিসের ভূত, ভূত তো মনে হয় নাই। তো কিছুক্ষণ যাওয়ার পর আমি যখন দক্ষিণ পাশে যাই, তার কিছুক্ষণ পরেই আমি হঠাৎ করে পুকুরে পড়ে গেলাম আর কি। কোনো রিজন ছিল না পড়ার, তারপর আমি পড়ে গেলাম, জানি না। তো তারপর ওরা পিছনে তাকিয়ে দেখে যে আমি পুকুরে আছি। আমি কোমর পর্যন্ত আমার ভিজে ছিল, বাট মোবাইলটা পরে নাই, আমি দাঁড়িয়ে আছি। তো তারা আমাকে টেনে তোলার পর তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর ওই ঘরে গিয়ে বসলাম। তো ঘরে বসার পর গল্প টল্প করতেছি আমরা। তো এরকম সময় আমার যে বোনের হাজবেন্ড ছিল সাগর ভাই এবং আরিফ কাজিন, ওরা কি করলো যে পুকুরের মাঝখানে একটা মাচা ছিল, ওই মাচার মধ্যে মশারি তারপর ল্যাপটপ সবকিছুই ছিল। তো থাকার পর ওরা ওই জায়গায় গেল আর কি, যে ওই জায়গায় একটু রেস্ট নেবে, শুয়ে থাকবে। তো এদিকে আমি আর মিশু কি করলাম যে 2টা কর্মচারী ছিল, ওদেরকে নিয়ে কাঠ খেলতে বসলাম। তো আমরা কাঠ খেলতেছি, বাজি দৌড়ে আর কি কাঠ খেলতেছি। খেলার পর তো গেম টেম কেউ কাউকে দিতে পারতেছি না। তারপর রাত মোটামুটি 12টার উপর বাজে। তেমন সময় আমরা ওই 2 কর্মচারীকে বললাম যে আপনারা দোকান থেকে কিছু নিয়ে আসেন, আমরা খাই, ক্ষুধা লাগছে, আমরা এক জায়গায় বসি আর ওদেরকে ডাকি আসতে।
তো ওরা দোকানের দিকে চলে গেল, চলে যাওয়ার পর আমরা এম আর মিশু বসে আছি, তার চারদিকে কোনো শব্দ নেই, একদম নীরব, কুয়াশা, তারপর প্রচন্ড শীত, এর মধ্যে আমরা বসে আছি। তো হঠাৎ করে আমরা নোটিশ করলাম যে পুকুরের পশ্চিম পাশে একটা ঢিল পড়লো, মানে টুক করে ঢিলটা পড়লো। আমরা তেমন একটা পাত্তা দিই না যে ঢিল তো পড়তেই পারে, হয়তো বা গাছ থেকে কোনো একটা কিছু পড়ছে। তো আমরা তখন কিছু না করে গল্প করতেছি দুইজন মিলে। তো গল্প করতেছি, তার কিছুক্ষণ পর আবার ঢিল পড়লো। তখন আমরা ব্যাপারটা পাত্তা দেই যে আসলে এত রাতে, এত শীতের মধ্যে গ্রামের মানুষ তো আর বের হবে না, তো ঢিলটা কোথা থেকে আসতে পারে। তো আমরা ওইটা নিয়ে একটু ভাবতেছি যে আসলে কি ভৌতিক ভৌতিক কিছু শুরু হয়ে গেল কিনা। আর আমরা দুইজন মানুষ একবার নতুন, আগে এই এলাকাতে আসি নাই, তো আমরা একটু ভয় পেয়ে গেলাম। তারপর মিশুকে বললাম যে মিশু কিছু হয় নাই, দেখি কি হয়। আর আমরা বসে থাকলাম। তারপর দেখলাম যে ঢিল তো পশ্চিম দিকে পড়তেছে, আস্তে আস্তে আমাদের টিনের ঘরের দিকে আসতেছে এগিয়ে, মানে ফার্স্টে পশ্চিম দিকে পড়ছে, তারপর আর একটু ডিস্টেন্স কমে পড়তেছে, এরকম করতে করতে আমাদের দিকে আসলো। তারপর হঠাৎ করে মানে ওই তারা আরিফ এবং সাগর ভাই যে মাথার মধ্যে শুয়েছিল, ওই মাথার উপর টিন ছিল, টিনের ছাদের মধ্যে একটা ঢিল পড়লো। তো আমরা মানে কি বলবো যে ভীষণ ভয় পেয়ে যাই। আর টিনের ঘরটার পিছনে রাসেল ভাই ছিল যে একদম বার্জার, টিনের পিছনে বার্জার ছিল আর সামনে ছিল পুকুর, তিন দিকেই পুকুর ছিল আর পিছনে ছিল বার্জার। তো আমরা ভয় পেয়ে যাই যে কিছু বুঝে উঠতে পারতেছি না যে আমরা কি করব। তারপর শুরু হলো ডিল। তারপর আমরা ওদেরকে ডাকতেছি কিন্তু ওরা কোনো সাড়া দিচ্ছে না ওই ইয়ে থেকে। তারপর আস্তে আস্তে ডিলগুলো আমাদের টিনের চালে এসে পড়লো। তো এই সময় মিশু একদম পুরা নার্ভাস হয়ে গেল এবং সে ভয় পাচ্ছে, তার চোখ মুখ একদম লাল হয়ে যাচ্ছে ভয়ে। তো এক সময় দেখলাম যে টিনের বেড়ার মধ্যে হাত দিয়ে দৌড় দিলে যেরকম একটা আওয়াজ হয়, সেরকম হাত দিয়ে দৌড় দিতেছে। টিনের বেড়া ওই যে খরর করে একটা শব্দ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে খার এরকম। করে যেরকম শব্দ হয় সে। কিন্তু আপনি শিওর যে বাইরে কেউ নাই? না, আমি শিওর, ওভার শিওর যে বাইরে কেউ নেই। আচ্ছা, তো হাত দিয়ে দৌড় দিচ্ছে, আবার ইয়ে করতেছে। তো আমি তো এক জায়গায় ভয় পাচ্ছি, মিশু ভয় পাচ্ছে। তো আমি বললাম যে মিশু কিছু হয় নাই। হুম। আমি আবার ভূতের উদ্দেশ্যে বলতেছি যে নেক্সট কি দেখাবি, নেক্সট কি দেখাবি, এগুলো তো দেখাচ্ছিস। তো তারপর আমাদের সামনে টিনের ঘরটার চালা ছিল, যে জাপ বলে না, টঙের দোকানে জাপ ছিল বাঁশ দিয়ে, আমাদের চোখের সামনে। তো হঠাৎ করে সেই জাপটা ঠাস করে পড়ে গেল। তো আমরা তখন একদম মানে বাতাস ছিল সে সময়? না, কোনো বাতাস ছিল না রাসেল ভাই, আর সেটা পড়ারও কোনো কথা না, কারণ সেটা খুবই টাইট করে আটকানো ছিল। আচ্ছা, তো সেটা পড়ে যাওয়ার পর মিশু একদম প্রায় মানে শেষ হয়ে যাওয়ার মতো। তো আমিও অনেক ভয় পাচ্ছিলাম, তো আমি সেটা প্রকাশ করতেছি না, কারণ মিশু যদি আর অন্য কিছু হয়ে যায়, হয়তো আরো ভয় পাবে। হ্যাঁ হয়তো আর ভয় পাবে। তারপর কি করলো যে ডিলের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। তো আমি এটা নেক্সট বলার পর তারা বিভিন্ন কর্মকাণ্ড শুরু করলো। তারপর আমি বসে আছি এবং এগুলো ম্যাচ ছিল, তারপর ওই যে কর্মচারীদের সিগারেট ছিল, এগুলো ধরাচ্ছি আর কি, হাতে রাখতেছি। তো তারপর দেখি কোনো কিছুতে কাজ হচ্ছে না। এদিকে সাগর ভাই এবং আরেক, তার মানে অনেকে যে বলেন যে আগুন, মানে আপনারও ওই সময় আগুন না দেখার কারণ আমরা হচ্ছে? আগুন ধরাচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না, বাট ওরা এই ঢিল পড়ার ঘটনা কিন্তু আমরা অনেক শুনি। হুম। আসলে কিরকম, মানে একের পর এক পড়তে থাকে এরকম? না, একটু একসাথে কি- ডিস্টেন্স, আচ্ছা, একসাথে কি অনেকগুলো আসে? না একসাথে অনেকগুলো একটা একটা করে ফেলে। আচ্ছা আচ্ছা, তারপর আমরা অনেক ভয় পেয়ে যাই। তো ওদেরকে ফোন দিচ্ছি যে ওরা কোনো ফোন পিক করতেছে না। তারপর আমি আমার বোনকে ফোন দিলাম যে এমন এমন হচ্ছে, তো আমরা তো খুব ভয় পাচ্ছি, হয়তো আর বেশিক্ষণ থাকলে অন্য কিছু ঘটে যেতে পারে, তো তুমি কাজ করো, তোমার হাজবেন্ডকে ফোন দাও। কয় আমি ফোন দিচ্ছি কিন্তু সে তো ফোন রিসিভ করতেছে না, আমাদের ফোন রিসিভ করতেছে না। তো এট এ টাইম কি হলো যে আমরা চৌকিতে বসেছিলাম ঘরের ভিতর, তো মাটির গুঁড়া আছে না রাসেল ভাই, যে গুঁড়া মাটি একদম আমার মাথার উপর দিয়ে একদম জোরে জোরে পড়তেছে, মিশুরও পড়তেছে এবং কিন্তু ওগুলো তো চাল আছে, হ্যাঁ চাল আছে, কিন্তু আমি ওগুলা না হয় যদি আমরা বলতে পারি যে মানুষ যদি করতে পারে, হ্যাঁ। ডিল বা টিনের উপর ডিল, এগুলো হয়তো মানুষ করতে পারে, কিন্তু এটা আমি দেখলাম যে উপরে কোনো দিক দিয়ে আসার সুযোগ নাই। কিন্তু আপনার কিন্তু আমার মাথার মধ্যে মধ্যে একদম টোটালি পড়তেছে। আমি মিশুও দেখতেছি, আমিও দেখছি। তো মিশু বলতেছে ভাই এগুলো কি আসতেছে, আমি কই ভাই কি আসতেছে তো এটা আমিও বুঝতেছি না, তুমি বুঝতেছো না, তো এখন দেখো। তারপর চোখের মধ্যে আমরা আবার মাটিগুলা হাতে নিয়েছি, দেখতেছি। তো আমরা খুব ভয় পেয়ে গেলাম। তো এমন সময় মিশু করলো কি, মানে তখন বলতেছে ভাই আজান দিই, কারণ আজান দিলে নাকি ভূত পেতনি ওরা চলে যায়। তো মিশু কি করলো, আজান দিচ্ছে, কিন্তু সে ভালো করে আজান দিতে পারছে না, শুধু ভুল হচ্ছে, মানে মুখ দিয়ে ওর কোনো সাউন্ড, ভয়ের কারণে। হ্যাঁ ভয়ের কারণে এতটা ভয় পেয়েছিলাম। তো আমরা ভয় পাওয়ার পর তারপর অনেক কষ্টে মিশু মানে আজানটা শেষ করলো। শেষ করার পর আস্তে আস্তে সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলো। তো তারপর মানে আর কোনো ঢিল টিল পড়েনি। তারপর আমরা ওদেরকে, সাগর ভাই এবং আরিফকে ডাক দিলাম যে
ডাক দিলাম বলতে কি ফোন দিলাম, তারপর তারা শুনলো, কিন্তু এর আগে ফোন বাজতেছে ওরা কোনো রেসপন্স করতেছেন। তারপরে আমরা ফোন দিলাম, তারা ফোন পিক দিল, বললাম যে তাড়াতাড়ি টিনে ঘরে আসেন। তো তারা মাঝখান থেকে নৌকা দিয়ে আবার আসতে হয়, তো তারা নৌকা নিয়ে তারপর কাছে আসলো। আসার পর তারপর আমরা পুরো ঘটনা ওদেরকে বললাম যে আপনাদের টিনে তো ডিল পড়ছে, আমাদের টিনে ডিল পড়ছে, এরকম আপনার কিছু শুনে নেই, এতবার ফোন দিলাম, কেন আমরা কিছুই শুনি নাই। তো তারপর তারা একটা মজার কাহিনী বললো কি, যে মানে খুব অবাক একটা কাহিনী, সেটা হচ্ছে আমি বললাম যে তাহলে আপনারা ঘুমাইছিলেন, তো ঘুম থেকে মানুষ উঠে না? তো সে বলল যে মানে সাগর ভাই বলল যে দেখেন ভাইয়া, আমি যখন ঘুমিয়ে পড়ছি তখন আমি স্বপ্নে চলে গেছি। মানে স্বপ্ন কি? বলে যে আমি স্বপ্নে দেখি যে আমি আর আরিফ ভাই নৌকাতে পুকুরের চারদিকে ঘুরতেছি, আর আশ্চর্যজনক ভাবে হলো সেই নৌকাটা চালাচ্ছে একটা মেয়ে, এবং মেয়েটা ছিল একদম বউ সাজে, তাদেরকে পুরো পুকুর রানিং করাচ্ছে। এখন তাদেরকে নৌকে নামিয়ে তারপরে যে পুকুরের পাশে যে বাঁশঝাড় ছিল সেই বাঁশের উপরে নিয়ে বসে আছে, ওরা দেখতেছে কিন্তু নামতে পারতেছে না। তো তারপর একই ঘটনা, মানে আশ্চর্য হলাম যে আরিফে নাকি সেম 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 স্বপ্নটা দেখছে আরিফও। তো তাদের একই স্বপ্ন দেখছে দুজন, কিন্তু তারা কিছু বলতে পারে না। তো তারপর আমরা ওই জায়গা থেকে চলে আসি বাসায়। তো বাসায় আসার পর আমার বড় ভাই টিপু ভাই এবং মাসুম কাজিন, ওদেরকে ফোন দিয়ে বললাম যে ভাই এই কাহিনী হলো। আরেকটা কথা মিসিং হয়েছে রাসেল ভাই, যখন ডিল পড়তেছিল আমি তখন আমার ফোন দিয়ে রেকর্ড করার চেষ্টা করতেছিলাম যে পুরা জিনিসটা, শব্দগুলা, কিন্তু তখন আমি দেখি যে রেকর্ডটা হয় নাই, মানে কিছুই হয় নাই, আমরা যে চিল্লালাম বা ওই শব্দ কিছুই হয় নাই। আচ্ছা, পরে আপনাদের গ্রামবাসীর সাথে আপনি কি এই ব্যাপারে ডিসকাস করেছেন? হ্যাঁ, গ্রামবাসীর সাথে, মানে পুকুরের অপোজিটে রাস্তার পাশেই গ্রামবাসীর বাড়ি। কয়েক রাত গিয়েছিলেন, কয়েক রাত একই রকম না, ঘটনা? আমি 2 রাত গিয়েছিলাম, মানে এটা হচ্ছে ফার্স্ট রাতের কাহিনী। সেকেন্ড রাতেও একই রকম ঘটনা ঘটেছে? হ্যাঁ, সেটা তারপর যে আমার টিপু ভাই তারপর মাসুম ওরা ফোন দিল যে আমরা আসতেছি, তোরা থাক, আমরা দেখবো কি হয়। তো তার পরদিন তারা আসবে, তো আমরা সেখানে থেকে তার আগে আমরা দুপুরের দিকে আবার পুকুরে গিয়ে মাছ মারলাম, পর্যন্ত মাছ উঠালাম, মাছ মারলাম, তখন সবকিছু স্বাভাবিক? সবকিছু স্বাভাবিক, না কিছু নাই, দিনের বেলা সবকিছুই স্বাভাবিক, কিন্তু রাতের বেলা যখন আপনারা আবার গেলেন আবার সেই একইভাবে ঢিল পড়ে? একইভাবে ডিল, এবং নতুন কিছু ঘটনা। কোনো ব্যাখ্যা আছে গ্রামের লোকের যে কেন এরকম হয়? না, আমি গ্রামের কয়েকটা লোককে জিজ্ঞেস করছি যে কালকে রাতে তো আমরা অনেক ভয় পাইছি বা চিল্লাচিল্লি করছে, আপনারা কি কিছু শুনছেন? না, আমরা তো কিছুই শুনি নাই। তো মানে তারা এগুলা মানে কিছুই শুনে নাই। এমনিতেও গ্রামে ওই যে একটু আগে আমাদের প্রথম যিনি গল্প বলছিলেন তিনিও বললেন যে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ে, তারপর শিক্ষা। কিন্তু মানে ওইখানকার কোনো কাহিনী নাই যে এটা হওয়ার কোনো কারণ বা কিছু একটা? হ্যাঁ, ওই যে জায়গায় আমরা আমাদের টিনের ঘরটা ছিল, আমরা যে জায়গায় স্টে করছিলাম সেটা নাকি চিকা খোলা ছিল, হিন্দুদের পুরাতন। ওর আশেপাশে কি নদীও আছে নাকি তাহলে? হ্যাঁ, এই একটা নদী, এই নদীটাকেই ওরা বাদ দিয়ে পুকুর তৈরি করছে, মানে আচ্ছা বাদ দিয়ে পুকুর তৈরি করছে, একটা পুকুরে পড়া একটা পুকুর, এরকম ভাবে বাদ দিয়ে পুকুর বানাইছে আর কি। সে মরা নদী যাকে বলে আর কি, পানি কম, তো ওরা পানি আটকে সেটাকে মাছ চাষ করে আর কি। আচ্ছা, আর এবং সেখানে এই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, ঘটনা ঘটছে। এবং এই ঘটনা কি শুধুমাত্র আপনারাই এক্সপেরিয়েন্স করেছেন নাকি আপনাদের ওই মানে গ্রামের অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে ওই এলাকায়? গ্রামের 2-1টা লোকের সাথে ঘটনাটা ঘটছে, সেটা বলছিল আমার এই যে বোনের যে। আপনি সেজন্যই গেছেন, কিন্তু মানে এমনিতে অনেকেই, তার মানে আপনারা ছাড়াও অনেকেই এই ঘটনাটা টুকটাক নাকি এক্সপেরিয়েন্স করছে। আর ওইখানে যে কর্মচারী থাকে, তো আমার বোনের জামাই কর্মচারী কয়েক মাস থাকার পর আর থাকে নাকি, থাকতে চায় না। আর একটা কর্মচারী আছে, সে শুধু স্টে করে, সে একটু হুজুর টাইপ, তো তারপরে তাকে নাকি মাঝে মধ্যে একদম ঘুমের মধ্যে ধরে ফেলে, এবং সে বিভিন্ন পেতনি টাইপ দেখে যে পুকুরে মাছ খেতে আসে, এরকম বউটু সেজে আসে। আচ্ছা, ওরা দেখেছিল স্বপ্নে একজন মেয়ে নৌকা চালাচ্ছে? হ্যাঁ, মেয়ে বউ, উনিও বলছেন পেতনির কথা? হ্যাঁ। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবারও চলে যাব কিছু SMS এ। আমাদের এখানে যারা SMS পাঠিয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি যে নিশা আমাদের SMS করেছেন বনশ্রী থেকে, ফোর্থ স্টোরিটা সুন্দর করে বলেছেন, আপনাকে জানিয়েছেন এটা, এবং ফোর্থ স্টোরিটার জন্য তার কাছে তার অনেক বেশি ভালো লেগেছে। সিলেট থেকে সাইফুল্লাহ আমাদের SMS করেছেন, এবং তিনি এবং তার ওয়াইফ নীলা শুনছেন। জিনান আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সিক্স সেন্স নিয়ে ধারণা কি। সিক্স সেন্স নিয়ে
এই সময়ে আলোচনা করাটা বোধহয় ঠিক হবে না, কারণ আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, আমরা যে প্যারানর্মাল ব্যাপার নিয়ে কথা বলছি, সিক্স সেন্স জিনিসটা নিয়ে এখন কথা বলতে গেলে আবার আলোচনাটা অন্যদিকে চলে যাবে। মোস্তাক আমাদের বেলি রোড থেকে এসএমএস করেছেন এবং এই স্পেশাল ওয়েদারে তিনি বলছেন যে ভূত এফএম জোস হচ্ছে এবং তিনি তার ওয়াইফ তাবাসসুম কে নিয়ে শুনছেন আজকের এই ভূত এফএম। আমাদেরকে তৃষ্ণা এবং জাকির এসএমএস করেছেন বরিশাল থেকে এবং তার কাছে সব স্টোরি ভালো লেগেছে। প্রীতম আমাদের এসএমএস করেছেন এবং এটা তার সেকেন্ড মেসেজ এবং তিনি লিখেছেন যে এই মেসেজটা না পড়লে তিনি অনেক মানে কি বলবো যে কষ্ট পাবেন, তো আমি পড়ে ফেললাম। দেলোয়ার আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন প্রিন্স কচুক্ষেত থেকে, আমাদেরকে অর্ণব এসএমএস করেছেন আমাদেরকে সন্ধি। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন জিহাদ কেরানীগঞ্জ থেকে। রাতুল আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে। আমাদেরকে এছাড়াও তৃষা এবং জাকির এসএমএস করেছেন। সারা আমাদের এসএমএস করেছেন। মিম এবং জিম আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে। নাজ আমাদের ধানমন্ডি থেকে এসএমএস করেছেন। তিনি এবং নাজ এবং তার 3 বছরের মেয়ে আলবিনা দুজন আমাদেরকে শুনছেন। ও মাই গড, এখনো জেগে আছেন আপনারা, এটা মানে ভেবেও ভালো লাগছে যে আপনারা শুনছেন এবং আমরা মনে হয় যে এগুলো আমাদের কাছে অনেক বেশি বড় প্রেরণা যে আপনারা এত জন শুনছেন, এসএমএস করে জানাচ্ছেন এত রাত্রে। এটা আমাদের আসলে এই সারা উইকটা পরিশ্রম করার শক্তি যোগায়। আফ্রিদি আমাদের এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমি আরো একটা ঘটনা, যে ঘটনাটা আমাদের ইমেইলে আছে সেই ঘটনাটা পড়বো এবং আরো একটা ইমেইল পড়ছি। এই ইমেইলটি পাঠিয়েছেন গুলশান 2 থেকে অ্যালেক্স নামে আমাদের একজন লিসেনার এবং তিনি বলছেন যে আমি স্টুডিওতে আসতে পারবো না, আই হোপ ভালো লাগলে আপনি ঘটনাটি পড়বেন। ঘটনাটি আমার এক মাঝির কাছ থেকে শোনা এবং ঘটনাটি শেয়ার করছেন তিনি এইভাবে। আমার নাম গফুর, আমি নৌকা চালাতাম। সেদিন ছিল শুক্রবার, রাত আনুমানিক 3টা বাজে। আমি প্রায় সময়ই রাতে নৌকা চালাই। সেদিনও আমি রাতে নৌকা চালাতে বের হই। প্রতিদিনই ঘাটে এত বেশি মানুষ না থাকলেও কিছু মানুষ রাতে পার হতো, কিন্তু কোনো জিনিস যে মানে বেশি দিন কিন্তু কেন জানি সেদিন কোনো মানুষ ছিল না। আমি নৌকায় বসে আছি এবং আমি সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ করেই খেয়াল করলাম কেউ একজন আসছে। কাছে আসতেই বুঝলাম যে হুজুর টাইপের একজন মানুষ। তিনি আমার নৌকায় উঠে আগেই আমাকে সিগারেট ফেলে দেওয়ার কথা বলেন এবং নৌকা চালানো শুরু করার পর আমি লক্ষ্য করলাম নৌকাটা বেশ ভারী, অথচ শুধুমাত্র নৌকাটায় আমরা দুজন ছিলাম। তখন খেয়াল করলাম লোকটার ডান হাত দিয়ে নদী থেকে পানি তুলে তার বাঁ হাত ধুচ্ছে। যদিও তখন রাত ছিল কিন্তু মানে একটু বেশি, এবং চাঁদের আলোয় আমি দেখলাম যে লোকটির বাঁ হাতে 6টি আঙুল এবং সে 6টা আঙুল বারবার গুনছে। খুব অদ্ভুত ব্যাপার, এবং বারবার গুনছে এবং ব্যাপারটা একটু আজব মনে হলো। আমি তেমন গুরুত্ব দেই না। তখন প্রায় নদীর মাঝখানে চলে এসেছি, আর তখনই লোকটি বলল নৌকা থামাতে হবে এবং নৌকা থামাতে বলল সেই মাঝ নদীতেই। তখন আমি অবাক হয়ে বললাম, আপনি এই মাঝ নদীতে কোথায় যাবেন? তখন লোকটি বলল যে সে আমাকে প্রশ্ন করতে নিষেধ করলো। তখন আমি বেশ ভয় পেলাম এবং আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনি এখানে কোথায় যাবেন? তখন লোকটি বলল যেতে হবে অনেক দূর। তিনি আবারও প্রশ্ন করতে আমাকে বাধা দিলেন। তখন আমি আর কিছু বললাম না, নৌকাটা স্লো করলাম এবং লোকটি নদীতে লাফ দিল। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে নদীতে কোনো ঢেউ বা কোনো ওয়েভ তৈরি হলো না, এবং আমি ভয় পেয়ে নদীর পাড়ে চলে যাই এবং বাসায় যাই এবং বাসায় গিয়ে দেখি যে আমার একটা পুত্র সন্তান হয়েছে, যার বাঁ হাতগুলোই ওই লোকটির মতো 6টি আঙুল। এবং আমি জানি না ওই লোকটা কে ছিল। এরপর থেকে আমি আর কখনো নৌকা চালাইনি। এবং এটা হচ্ছে, তিনি লিখেছেন অ্যালেক্স, এই গুলশান 2 তিনি থাকেন এবং তারপরে তিনি ফোন নাম্বার দিয়েছেন। এই ঘটনাটা খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে। তবে আমি
জানি না সেই ঘটনা উনি যিনি শেয়ার করেছেন তিনি কি দেখেছিলেন বা কিচ্ছু আমরা জানি না। আমার শুধু একটা জিনিস মনে হলো যে আপনার সামনে সেটা নৌকায় না হোক, আপনি হয়তো এই মুহূর্তে কোনো একটা রেস্টুরেন্টে বসে আছেন, হয়তো ঢাকায় ফিরছেন বা ঢাকা থেকে বাইরে কোথাও যাচ্ছেন, কোনো রেস্টুরেন্টে বসে আছেন বা গাড়িতে বসে আছেন বা বাসাতেই বসে আছেন, আপনার সামনে হঠাৎ করে যদি এরকম একটা অদ্ভুত টাইপের লোক আসে, যে লোকটির হাতে 6টি আঙুল থাকতেই পারে, অনেকেরই থাকে, কিন্তু সে কোনো কারণ ছাড়াই যদি বারবার করে সেই 6টি আঙুল আপনার সামনে বসে গুনতে থাকে, তাহলে কেমন লাগবে? আমার হাতে যদি কয়টা আঙুল সেটা আমি জানি, সেটা গুনে দেখার কিছু নেই, কিন্তু আপনার সামনে বসে এরকম একটা যদি কাজ কেউ করে, আপনার কেমন লাগবে? খুবই অদ্ভুত লাগার কথা, এবং আমার কাছেও সেটাই মনে হয়েছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের আরো একজন অতিথি আছেন, তার একটা ঘটনা শুনে আসবো আমরা। এবং আপনি শুরুতে আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসনার্স, আমি নিলয়। আমি এসেছি মিরপুর মাজার রোড থেকে। ফার্স্ট থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার ভূত ফিল্মে নিয়ে আসার জন্য। রাইট, আপনার যে প্রথম যে আপনি যে আমাদের ইমেইল করেছিলেন যে ঘটনাটা, আমরা সেই ঘটনাটা। আচ্ছা, আমি এখন যে স্টোরিটা বলবো সেটা বেসিক্যালি আমার ড্রয়িং টিচার অজয় ভাইকে নিয়ে। ভাইয়া বেসিক্যালি রিলিজিয়নে হিন্দু। সো আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, আপনাদের তো শ্মশান ঘাট বা মন্দির নিয়ে অনেক সময় অনেক স্টোরি শোনা যায়, আপনার কি এক্সপিরিয়েন্স করার এরকম কোনো স্টোরি আছে নাকি? ভাই আমাকে যেটা বললো যে আমার শ্মশান ঘাট বা মন্দির নিয়ে নাই, বাট আমার পূজা নিয়ে একটা স্টোরি আছে। ভাইয়ের স্টোরিটা ছিল এরকম যে 2010-এর দিকে ভাইয়া তখন ঢাকায় ছিল। তার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে তাদের পারিবারিক একটা পূজা থাকার কারণে ভাইয়াকে ঢাকা থেকে পূজাটাতে অ্যাটেন্ড করার জন্য টাঙ্গাইল যেতে হয়। নির্দিষ্ট দিনই আসলে পূজাটা স্টার্ট হয়। এটা যেহেতু তাদের পারিবারিক একটা পূজা, সো তাদের আলাদা কিছু নিয়ম ছিল। এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে নিয়মটা ছিল যে ভোগ দেওয়া আর কি। এই ভোগ দেওয়া বলতে তারা যেটা বোঝাইতো আর কি, যে এই পূজাটা যাতে খুব ভালোভাবে সম্পন্ন হতে পারে, কোনো অপদেবতা বা অপশক্তি এটা যাতে কোনো বিঘ্ন না ঘটাতে পারে, সেই জন্য কেওড়া গাছের নিচে বিশেষ কিছু খাবার, এগুলোর মধ্যে ছিল যে গজাল মাছ, ভাজা গজাল মাছ, আর যেগুলো ছিল সেগুলোর মধ্যে ছিল মিষ্টি ফল। এগুলো জাস্ট কলার পাতার নিচে, কলার পাতার ভিতরে দিয়ে মাঝরাতের দিকে এগুলো রেখে আসতে আসতে হতো এই গাছটার নিচে। সো পূজার আলাদা যেসব আচার অনুষ্ঠান ছিল ওগুলার পালন করার পর এই ভোগটা দেওয়ার টাইম হইলো। সো তখন অজয় ভাই এবং তার ফ্রেন্ড, তার ফ্যামিলি, কিছু রিলেটিভস আর তার 2-1 ফ্রেন্ড মিলে তারা বেরোলো যে ভোগটা দেওয়ার জন্য। এই গাছটা তাদের বাসা থেকে মেনলি হেঁটে যদি যায় তাহলে কমসে কম 10 মিনিটের একটা ডিস্টেন্স ছিল তাদের থেকে। আর যে এরিয়া মেনলি গাছটা পড়ছে সেটা তাদের বাড়ির পিছের দিকে। মূলত এটা একটা জঙ্গল টাইপেরই, আর ওই সাইডে কোনো গ্রাম নাই। আর লাস্ট যে গ্রামটা ওই সাইড একবারে ওইটা হবে যে গাছটা ক্রস করে একটা শ্মশান ঘাট ক্রস করার পর লাস্ট ওই সাইড একটা গ্রাম আছে। সো তারা তাদের নির্দিষ্ট ডিস্টেন্সে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো সবাই মিলে। এইরকম 10 মিনিট হাঁটার পর তারা তাদের নির্দিষ্ট ডিস্টেন্সে রিচ করলো। এখন অজয় ভাইয়ের হাতে 3টা কলার পাতা। অজয় ভাই ভাবলো যে গাছটা নিচে দিয়ে আসি, তো সামনে গেল। আর তার ফ্যামিলির যে আদার যে রিলেটিভটা ছিল তারা একটু দূরে দাঁড়া ছিল। তাদের সাথে মেনলি আরো 2জন ঢাক বাদক ছিল। এই ভোগটা যখন দেওয়া হয় তখন ঢাক বাজাতে হয়, কারণ ঢাক যদি না বাজানো হয় ভোগ দেওয়ার সময় নানা রকম ঝামেলা হয়। এই জন্যই তারা বেসিক্যালি 2জন ঢাক বাদককে নিয়ে আসছিল। অজয় ভাই যখন একবারে খুব কাছে গাছটা নিচে চলে গেছে, জাস্ট কলা পাতাটা রাখবে, তখন ইন দ্য মিন টাইম যেটা হলো যে তারা যে লাইটটা নিয়ে আসছিল, হ্যাজাক বাতি ছিল একটা, সেটা সামহাও কোনো একটা কারণে নিভে গেল, বাতাস বা যে কোনো একটা কারণে। এমনিতে যেহেতু ইলেকট্রিসিটি নাই ওই সাইডে, আর যেহেতু একটা আলো ছিল সেটাও নিভে গেল, পুরো একটা ডার্কনেস সিচুয়েশন হয়ে গেল। সো অজয় ভাই এত কিছু না ভেবে গিয়ে কলার পাতাটা ফার্স্ট টাইম দিতে গেল। এই সময় যেটা হলো যে তার যেটা মনে হলো যে কেউ যেন খুব টান দিয়ে তার একটা হাত থেকে কলার পাতাটা নিয়ে গেল আর কি। ফার্স্ট টাইম অজয় ভাই ভাবছিল যে হয়তো বা বাতাসের কারণে এই পাতাটা পড়ে গেছে। সে এতটা কেয়ার করলো না। সে ভাবলো আমার হাতে 2টা কলার পাতা আছে, আমি 2টা দিয়ে ব্যাক করবো। সো সে আবার এই কলার পাতা 2টা রাখতে যাবে। এবার যে আগের বারের মতোই ঠিক 2টা কলার পাতা কেউ যেন খুব ফোর্স দিয়ে টেনে নিয়ে চলে গেল। এবার অজয় ভাই বিষয়টা একটু ডিস্টার্ব ফিল করলো, কি হইতেছে এইসব। আর এদিকে যে ঢাক বাদক 2জনকে নিয়ে আসছে তারাও ঢাকটা বাজাচ্ছে না। তো ভাবলো কোনো একটা প্রবলেম হচ্ছে। সো একটু ব্যাক করে তাকালো যে ওরা কি করছে, আসলে ঢাকটা কি জন্য বাজাচ্ছে না, তাদের তো ঢাক বাজানোর জন্য এখানে নিয়ে আসা হচ্ছে। সে ব্যাক করে যেটা দেখলো যে তার ফ্যামিলির মেম্বার একটু দূরেই দাঁড়ায় আছে, বাট যে 2জন ঢাক বাদক নিয়ে আসছিল তারা দূরে দাঁড়িয়ে স্মোক করছে। এখন অজয় ভাই একটু খুব রেগেই গেল যে তাদেরকে বলবে যে তোমরা ঢাক বাজাচ্ছ না কেন, এখানে প্রবলেম হচ্ছে। সো এটা সে বলতে যাবে, এই সময়ে কেউ যেন তার হাতটা ধরে খুব ফোর্স দিয়ে একটু টানাটানি শুরু করে দিল।
অজয় ভাইয়ের ব্যাপারটা আর বুঝতে বাকি থাকলো না কি হচ্ছে আসলে এখানে। আর তার হাতটা যে ধরছে সেটা খুব একটা ঠান্ডা একটা হাত ছিল, বরফের মতো। এবার অজয় ভাই যাকে স্টে করার মতো তার সাহস ছিল না বলতে গেলে। সে খুব ফোর্স দিয়ে একটা দৌড় দিল, সে তার বাড়ির উদ্দেশ্যে একটা দৌড় দিল। দৌড় দিয়ে যখন দেয়, তার যে ফ্যামিলি রিলেটিভস আর ফ্রেন্ডরা ছিল তারা তাকে থামানোর জন্য অনেক কিছু বলতে থাকে, "এই তুমি কোথায় যাচ্ছ, কি করতেছো এইসব?" সে কোনো কথা না শুনেই তার বাড়ির দিকে আসলে দৌড়াচ্ছে। তারাও কিছুক্ষণ তার পিছে দৌড়ানোর পর তারা বললো যে আচ্ছা কি হচ্ছে, একটু ব্যাক করে দেখি আমরা কি হচ্ছে। তারা যখন একটু পিছে তাকাইলো, যে এতক্ষণ তারা যে গাছটার কাছে দাঁড়া ছিল, ওই যে কেওড়া গাছটা, ওইখানে পুরো বিশাল আকারের একটা আগুন লেগে গেছে। তারা এতক্ষণ যে গাছটার নিচে দাঁড়া ছিল, এই টাইপের আগুন লাগার কথা না ওই সাইডে, কারণ কোনো মানুষ টানুষ নাই এত বড় যে একটা আগুন লাগিয়ে দিবে, আর কোনো গ্রামও নাই ওই সাইডে। তো তারা ওই ব্যাপারে একটু ব্যাপারটা ভয় পেলো, যে তারা একটু ভাবলো যে এইখানে যদি আমরা থাকি আগুনের ব্যাপারটা চারিদিকে ছড়া করবে, আমাদের কোনো ক্ষতি হতে পারে। তো তারা প্লেসটা খুব তাড়াতাড়ি মুভ করে তাদের যে যার বাসায় চলে গেল। সেই রাতে তারা কেউ বের হয় না বাসা থেকে। সকালবেলা যেটা হলো আর কি, অজয় ভাইকে যখন বাসা থেকে বেরোলো, তারা সবাই মিলে ধরলো যে তুমি কালকে রাতে এটা কি করছো, আমাদের সবাই রেখে চলে আসতো। অজয় ভাই রাতে কাহিনীটা তাদের সবাইকে খুলে বললো। তখন তারা যেটা ডিসাইড করলো যে আমরা যাব এখন এই গাছটার কাছে, দেখে আসি গাছটার অবস্থা কি। রাতে তো দেখলাম খুব একটা আগুন লেগে গেছে, এতক্ষণ নিশ্চয়ই গাছটা থাকবে না। তারা সবাই মিলে যখন গাছটার কাছে রিচ করলো, এবার তারা যেটা দেখলো যে খুব অবাকই হলো, কারণ রাত্রিবেলা তারা 7-8 জন মিলে সবাই একটা জিনিসই দেখছে, যে গাছটা খুব একটা আগুন লেগে গেছে। বাট সকালবেলা যেটা দেখলো আর কি, রাত্রে যে এত বড় একটা আগুন লাগছে, সকালবেলা ওই আগুনের কোনো একটা যে পোড়া পাতা তো নাই, আর গাছটা যেভাবে ছিল এতদিন তারা দেখেছে পুরো সেম ওয়েতে গাছটা এখানে আছে। এরপরে তারা যে সিনিয়র যে মুরব্বী ছিল তাদের সাথে যখন ব্যাপারটা ডিসকাস করলো যে কি হয়েছে আর কি, তারা যেটা এক্সপ্লেনেশন দিল যে তাদের কাছে, যে তোমরা যে টাইমে ঢাকটা বাজাও নাই, এই জন্য মেনলি প্রবলেমটা হয়েছে। ওকে, ওকে। এবং তারপরে এবং সকালে যে তারা ওই ধরনের কোনো আলামতি দেখে নাই, যে রাতের বেলা যা দেখেছিল একটা এরকম পোড়া না। পাতা পর্যন্ত দেখে নাই তারা একটা পোড়া ওইখানে। পাতাও দেখে নাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। যাই হোক, আমরা আবারও কিছু SMS পড়ে আসবো। তার আগে একটা কথা বলি যে চলছে বিজয়ের মাস ডিসেম্বর, এবং আমরা যে সমস্ত মানে আমরা জানি যে আমাদের মুক্তিযোদ্ধারা এবং আমাদের 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা, এবং তারা যে কারণে এই মানে কি বলবো, সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে, বুকের রক্ত ঢেলে অর্জন করেছিলেন স্বাধীনতা। তারা প্রত্যেকেই জানতেন যে তারা প্রত্যেকেই একটি স্বপ্ন দেখেছিলেন, একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যে এবং সেই সুন্দর বাংলাদেশ করার দায়িত্ব কিন্তু আমাদের। মানে এই জায়গাটা, ভূতফেমের জায়গাটা অনেক বড় বলে আমি সবাইকে বলছি, এবং আমি বিশ্বাস করি যে আমরা যদি নিজেরা সৎ থাকি, আমরা যদি নিজেরা নিষ্ঠাবান হই, আমরা যদি নিজেরা আমরা কি করতে পারি, আমরা শুধু আমাদের নিজেদের দায়িত্বটুকু নিজেরা পালন করতে পারি। যে জায়গায় আছি সততার সাথে তার দায়িত্বটা পালন করলে অবশ্যই এই দেশটা অনেক সুন্দর হবে। এবং সেই জন্যই বলছি যে আপনারা, আমার ভূত এফএমের ক্ষেত্রে আমি বলবো যে আমি জানি যে আপনারা কেউ নিশ্চয়ই ভূত এফএমে একটা ঘটনা প্রচারিত হওয়াটা একটা বড় ব্যাপার না, এত বড় ব্যাপার না কিন্তু আসলে। সেজন্য নিশ্চয়ই কোনো মানে আমি জানি না যে অন্য যেখানে যাই হোক না কেন, আমি বিশ্বাস করি যে ভূত এফএমে আপনারা কোনো বানানো ঘটনা পাঠাবেন না, কারণ এখানে ঘটনা প্রচারিত হবে এত বড় কিছু না। আমি জানি যে আপনারা একটা SMS পড়ার জন্য কখনোই লিখবেন না। আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস করতে হবে এবং আমি বিশ্বাস করতে চাই সেটা, যে আপনারা একটা SMS পড়ার জন্য বলবেন না যে ঘটনাটা ভালো হচ্ছে, যে ঘটনা খারাপ সে ঘটনা। আমি এখনো দেখছি অনেক নেগেটিভ SMS আছে, এবং আমি সেটা অবশ্যই অনেক বেশি পছন্দ করি যে আপনারা আপনাদের মতামত দিচ্ছেন, কারণ আপনি অবশ্যই একটা ভুল ইনফরমেশন আমাকে দিবেন না, কারণ এত ছোট জায়গা থেকে যদি আমরা অসততাই করতে পারি, তাহলে আমরা অনেক বড় জায়গায় অসততা করতে পারি, আরো বড় বড় ব্যাপারে। সেরকম কোনো কিছু হবে না, এটাই আশা রাখবো সবসময়। আপনাদের কাছে এই প্রত্যাশা আমাদের থাকবে। আসুন আমরা এই ডিসেম্বর মাসেই, এই বিজয়ের মাসে আমরা এরকম একটা শপথ নিতেই পারি যে হ্যাঁ, আমরা কিছুটা হলেও, আমরা যে জায়গায় আছি সেই জায়গায় আমাদের কাজটুকু হলেও সততার সাথে সেটা করবো। আজিম আমাদের চিটাগাং থেকে লিখেছেন, এবং তিনি লিখেছেন যে আরো ভয় চাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার মতামত আমাকে জানানোর জন্য। সজীব মিরপুর থেকে আমাদের লিখেছেন, শুনছেন এবং তার কাছে ভয় আছে। নূর মোহাম্মদ আমাদের সিলেট থেকে লিখেছেন, অনেকদিন পর তিনি প্রথম শুনছেন, ভালো লাগছে, রেগুলার চাই আপনাকে। আমাদেরকে এছাড়াও আমান SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে তৌকির মোহাম্মদপুর ঢাকা থেকে, এবং আজকে SMS না পড়লে আর দেবো না ভাই ভাই। আমাদেরকে এছাড়াও সিয়াম SMS করেছেন, স্টোরিগুলো তার কাছে ফাটাফাটি লাগছে। আমাদেরকে সজল লিখেছেন রাজশাহী থেকে, তার এক্সাম কালকে। আজিম আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন যে আরো ভয় চাই। আচ্ছা, আজিমের SMS টা আমি পড়ছি। ইয়াসিন রাফি আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন যে আজকের স্টোরিগুলো সেরকম হচ্ছে। আমাদেরকে উপল SMS করেছেন আমাদেরকে রিদু, SMS করেছেন আমাদেরকে তানজিব। আচ্ছা, অনেক আমাদের SMS করেছেন খুলনা ইউনিভার্সিটি থেকে, তারা 4 বন্ধু মিলে
একটা হন্টেড বাড়িতে 6 মাস ছিলেন এবং অনেক কিছু ফেস করেছেন এবং তিনি বলেছেন কিন্তু অনেক কিছু ফেস করেছি কিন্তু আমি তো কিছু দেখলাম না। আপনার মনে হয় সেই সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়নি, বাট যদি আপনার ওই বাড়িতে কোনো ঘটনা জানা থাকে, আমরা খুলনায় যেতে চাই আসলে, বিশ্বাস করেন আমরা চাচ্ছি যে আমাদের নেক্সট ট্যুরটা যদি খুলনায় ফেরা যায় তাহলে খুব ভালো হবে এবং অন্য কোনো জায়গায় যদি আমরা এর চাইতে বেশি ঘটনা পেয়ে যাই তাহলে সেখানেও যেতে পারি আমাদেরকে। সুতরাং আপনি আপনার সেই ঘটনা যদি থাকে সেই বাসার অবশ্যই আমাকে পাঠাবেন। জসিম আমাদের এসএমএস করেছেন মংলা থেকে, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। আরো অনেকেই, আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন 40 FORTI 40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি একটা ছোট্ট ঘটনার পরে বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই। ছোট্ট একটা ঘটনা রয়েছে আমার কাছে, ইমেইল পড়তে চাই আর একটা। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে এটাও খুব অদ্ভুত টাইপের, খুবই ছোট্ট বাট খুব অদ্ভুত একটা ঘটনা। আমি পড়ি। হ্যাঁ রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি যে স্টোরিটা বলবো সেটা আপনি পড়ে শোনাবেন সেটা এবং পড়ে শোনান। ফার্স্টে আমি থ্যাঙ্কস জানাবো ভূত এফএম কে, কারণ আমি ভূত এফএম শুনে অনেক মজা পাই। আমি এ পর্যন্ত কোনো উইকে ভূত এফএম মিস করিনি, তবে কখনো ফ্রাইডেতে শুনতে না পারলে আমার কাছে মানে পরের দিনই সেটা শোনেন এবং সেটা অনেক সময় ব্যস্ততার কারণে সেটা পারেন না। এবং তিনি লিখছেন, আমি একজন স্টুডেন্ট এবং আমি অযথা ফলস স্টোরি লিখে আমি আমার ইম্পর্টেন্ট সময় নষ্ট করতে চাই না। আমি ঘটনার মানে প্রত্যক্ষদর্শী আমি নিজেই, এবং ঘটনাটি বলার আগে আমি আমার বাড়ির ছোট্ট বর্ণনা দেই। আমাদের বাড়িতে ঢুকতে হাতের ডান পাশে এবং বের হতে হাতের বাম পাশে পড়ে একটা কবরস্থান। আমি আমার হাতের ডান পাশে আর বের হওয়ার ডান পাশে পরে একটা কবরস্থান, এবং আমি আমার দাদার কাছে শুনেছি এটাই অনেক ফাদার অ্যান্ড অনেক বাবা মাকে দাফন করা হয়েছিল। এবং এবং তিনি বলেছেন যে মেবি অনেক পুরনো কবর, এবং কবরের ঠিক মাঝে একটু পাশেই একটা তাল গাছ, এবং গাছটাও অনেক বেশি বয়সের, মানে অনেক বয়সী একটা গাছ। এবং তিনি বলছেন যে আমি নিজেও কতদিন এই গাছের নিচে তাল কুড়িয়েছি, কখনো তেমন কোনো ভয়ঙ্কর কোনো কিছু ঘটে নাই। তবে অনেক মানুষই মনে করতো যে এই তাল গাছটায় জিন ভূত টাইপের কিছু একটা আছে। যাই হোক, তাল গাছটা কবরের পাশেই ছিল এবং সেই জায়গাটায় মালিক একদিন সিদ্ধান্ত নিলেন যে গাছটি কেটে ফেলবেন। যেই কথা সেই গাছ, পরদিন লোক এনে গাছটি কাটা হয়। তবে এখানে একটা কথা, গাছটা কাটার মানুষের মধ্যে একটু বৃদ্ধ একজন মানুষ গাছ কাটার সময় বলেছিল যে মানুষের গুজব শুনতে শুনতে গাছটা মনে হয় শক্ত হয়ে গেছে। এবং সত্যি বলতে কি, যে গাছটা কাটার সময় আমি নিজে ওখানে ছিলাম, আমি নিজে দেখেছি গাছটি এত শক্ত ছিল যেটা ইউজুয়ালি হয় না। তো এর পর দিন শুনলাম যে ওই বৃদ্ধ লোকটির হাত খুব কুৎসিত ভাবে ফেটে যায়। এরপর থেকে আজ পর্যন্ত তাদের ফ্যামিলিতে যতজন তার চিকিৎসা করানোর চেষ্টা করেছে তাদের প্রত্যেকেরই একই অবস্থা হয়েছে, কুৎসিত ভাবে তাদের হাতটি ফেটে যেত। এবং এই হাত দিয়ে উনি আর কখনো কোনো কাজ করতে পারেননি। আজও কেউ বলতে পারবে না কেন এরকম হতো। তবে কেউ বলে থাকেন বা বিশ্বাস করেন হয়তোবা লোকটা গাছ কাটার সময় ওইরকম একটা কথা বলার কারণে এরকম হয়েছে। এমন ঘটনাও ঘটে, যদি না দেখতাম তবে বিশ্বাস আমি নিজেই করতাম না। এই ছিল ঘটনা। এবং তিনি বলেছেন যে শেষে আমি এই কথাটাই বলবো যে ভূত এফএম শুনছি, এবং অনেকে নাকি ভূত এফএম এর স্টোরিগুলো মনে করে যে হ্যাঁ এটা বানানো ঘটনা বলে, যদি এরকম কিছু বলে সেই মুহূর্তে কেউ তিনি বলছেন যে যদি এরকম অনেকে বলেন যে বানানো ঘটনা, তাহলে যদি এরকম কিছু কেউ যদি মনে করে থাকেন যে এই ঘটনাটা বানানো, তাহলে তাকে এসএমএস করতে পারেন। লক্ষ্মীপুর নোয়াখালী থেকে তিনি লিখেছেন জয় আফরিন। জয় আরেফিন। আমি না হয় মোবাইল নাম্বারটা নাই দিলাম, বাট এই ঘটনাটা খুব অদ্ভুত যে একজন মানুষের হাত ফেটে গেল এবং তার পরিবারে যেই না কিনা তাকে সাহায্য করতে গেল বা চিকিৎসার জন্য এগিয়ে আসলো, তাদের প্রত্যেকেরই দশায় একই হলো। এটা অবশ্যই অদ্ভুত একটা ঘটনা। এনিওয়েজ, চলে যাবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন আশা করছি। এবং আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুড। The night comes alive
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম জয়, আমার দেশের বাড়ি পাবনাতে। আমার পেশা আমি গাড়ি চালাই। আপনি যে আমি অনেকদিন ধরে বলতেছেন শুনি, কিন্তু আজকে আপনাকে একটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়াবহ একটা ঘটনার কথা বলবো। আমার গাড়ি চালানোর বিষয় নিয়ে আরো অনেক 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 ভালো ভালো বা অনেক ভয়ানক ঘটনা আছে, সেটা আপনাকে আমি পরে জানাবো। কিন্তু এখন যে ঘটনাটা আপনাকে আমি শেয়ার করতে যাচ্ছি, সেটা আমার লাইফে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা, যেটার কথা মনে পড়লে আজও আমার গা শিংড়ে ওঠে। এবং যাকে নিয়ে ঘটনাটা ঘটছে সে এখন পাগল হয়ে গেছে। ঘটনাটা এরকম, প্রতি মৌসুমে আমরা আমাদের যে জমি আছে, জমিতে আমরা শসা চাষ করি। শসা চাষ করার সময় দেখা যাচ্ছে যে শসার বীজ বোনার পরে গাছ যখন বড় হয়, বড় হলে পরে সেখানে আপনার আমরা টং বানিয়ে সেখানে আমরা রাত্রেবেলা পাহারা দিই, যেন শসা যেন না ছড়ি হয়ে যায়। তো এইরকম শসা বড় হয়েছে, বড় হওয়ার পরে আমরা ওখানে টং বানিয়েছি, টং বানিয়ে রাত্রেবেলা পাহারা দিই। তো বরাবরের মতো একদিন রাত্রেবেলা আমি 9টার দিকে বাসা থেকে খাওয়া দাওয়া সেরে টঙে চলে যাই, জমির কাছে চলে যাই। জমির কাছে চলে যাই, টর্চ লাইট দিয়ে একবার জমিতে একবার ঘুরে এসে টঙের মতো করে খাতা আছে, বালিশ আছে, আমি খাতার ভিতরে শুয়ে বই পড়তেছি। একটা বই আছে, আপনার বইটা হচ্ছে আমি মাঝে মাঝে যখন সময় পাই তখন বই পড়ি। আর একটা জিনিস বলে রাখা ভালো যে আমাদের যে জমিটা সেটা একদম কবরস্থানের সামনে পাই। তো আমাদের গ্রামে একজন লোক ছিল, তার নাম হচ্ছে ইন্টাজ। তো ইন্টাজ একটু খারাপ লোক ছিল। যেমন আপনার নেশা করতো, তো ওর কাজ ছিল সারাদিন নেশা করতো, রাত্রেবেলা গাড়ি চালাইতো। যাকে বলে আমাদের গ্রাম অঞ্চলে যাকে বলে যে পরিমন, মানে পানির পাম্প শ্যালো মেশিন দিয়ে যে গাড়ি তৈরি হয়, মানে সেই গাড়ি চালাইতো। তো দেখা যাচ্ছে ঢাকার থেকে যেগুলা গাড়ি 10টা 11টা 12টার সময় যেসব গাড়ি পাবনার উদ্দেশ্যে সে ফিরে আসতো, সেগুলা দেখা যাচ্ছে যে 2টা 2:30টার দিকে আপনি পাবনায় এসে পৌঁছায় যেত। তো ওইখানে যারা আমাদের গ্রামের মানুষ যারা আসতো তাদেরকে ও নিয়ে আসতো। তো একদিন এরকম টঙের ভিতরে আমি বসে আছি, বসে থাকার পরে হঠাৎ করে দেখতেছি যে একটা মানে গাড়ির লাইট আসতে আসার পরে গাড়ির ভিতরে 2জন যাত্রী ছিল। তো 2জন যাত্রী থাকার পরে আমি তখন সেটার উপর হয়ে শুয়ে মুখটা বার করে, সেটা থেকে মুখটা বার করে দিয়ে মানে দৃশ্যগুলো দেখতে। তো গাড়ির 2জন যাত্রী সহ আসছে, যাত্রী নেমে টাকা দিয়ে চলে গেছে। তো ও দাঁড়ায় আছে, হঠাৎ করে মানে আচমকা মানে দেখলাম, কোথা থেকে আসলে বুঝতে পারলাম না, দেখলাম একটা মেয়ে, খুব সুন্দর মেয়েটার চুল বাঁধা, খোপা করা, সাদা শাড়ির ভিতরে শাড়ির যে পায়ের আছে, পায়ের হচ্ছে লাল লাল ধরনের পায়। মেয়েটার চেহারা তেমন একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু বোঝা যাচ্ছে সে একটা মেয়ে। কিন্তু তারপরে সে লোককে মানে বললো, হয়তোবা তারা যখন কথা শুরু করলো তখন আমি কথাগুলো আস্তে আস্তে শুনতে পাচ্ছিলাম। মেয়েটা বলছিল যে আমাকে আটঘরিয়া যদি একটু পৌঁছায় দেন তাহলে আমার খুব উপকার হয়। তখন সেই ড্রাইভার তাকে বলল যে আপনি এত রাতে গোরস্থানের কাছে আপনি কি আগে কখনো এলাকায় দেখিনি, আপনি কি? তখন মেয়েটি প্রতিরত উত্তর দিল যে আপনি এত কিছু জানার দরকার নেই, আপনি আমাকে পৌঁছায় দেন, আপনি আমাকে পৌঁছে দিলে আপনাকে আমি 1000 টাকা দিই। এইরকম তাদের ভিতরে মানে কথা চলতেছিল। তো এক পর্যায়ে সে রাজি হয়, মানে ড্রাইভার রাজি হয় যে আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি আটঘরিয়া পৌঁছে দিব। এখন তার মনে একটা মানে সন্দেহ, কি আটঘরিয়া, মানে আমার যা মনে হয়েছে যে আটঘরিয়া এখান থেকে 4 কিলোমিটার, তাকে 1000 টাকা ভাড়া দিতে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা বা কোনো প্রবলেম। তো ও বলছে যে আপনি গাড়িতে বসেন, আমি একটু প্রস্তাব করে আসছি। তো গাড়িতে বসে
মেয়েটা গাড়িতে বসছে। আমি কিন্তু দেখতেছি যে মেয়েটার ভিতর দিয়ে মানে মেয়েটার শরীরের ভিতর দিয়ে ওই পাশের যে গোরস্থানের যে দেওয়ালটা দেখা যাচ্ছে, একবারে ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি যে মেয়েটার শরীরের ভিতর দিয়ে ওই সাইডের দেওয়ালটা দেখা যাচ্ছে। তো আমার কাছে একটা মোবাইল ছিল, যে আমি মোবাইলটা বের করে আমার চাচাতো ভাইকে ফোন দিই। ফোন দেওয়ার পরে ও দুবার ফোন দেওয়ার পরে সে রাত হয়ে গেছিল অনেক, দুবার ফোন দেওয়ার পরে রিসিভ করে আমার বলে কি গেছে, তাকে সবকিছু ভেঙে চুরে বললাম, তখন ও বলতেছে তুই থাক আমি আসছি। তো কথা হচ্ছে লোকটা প্রসাব করার সময় আমি দেখতেছি যে ওই লোকটা ঘুরে পিছনের দিকে, মানে সেই ড্রাইভারটা ঘুরে মানে পিছনের দিকে তার গাড়ির দিকে যখন তাকাইছে, সে না মানে আমিও সেটা দেখছি যে মেয়েটার ভিতর দিয়ে ওয়াল দেখা যাচ্ছে। ড্রাইভারটা মনে হয় দেখছে, দেখার পরে তো ড্রাইভারটা খুব গরিব ছিল, আমি ড্রাইভারকে চিনি, তার বাড়িও চিনি, খুব গরিব ছিল। তো তার গাড়ি প্রসাদ করে তো গাড়ির কাছে গেছে। গাড়ির কাছে যাওয়ার পরে যে একটা আজব ঘটনা, মানে আমার জীবনে আমি এরকম মানে ভয়ের ঘটনা আর তো কখনো কোনো হরর ফিল্মেও দেখিনি। তো ঘটনাটা এইভাবে ঘটছে যে সে গাড়ির কাছে যাওয়ার পরে সে বলে কি যে আপনি ওই পাশে বসেন, মানে উনি ছিল হচ্ছে বাম পাশে, আর ডান পাশে ছিল, তো ডান পাশ থেকে বলছে আপনি বাম পাশে বসেন। তো মেয়েটা ঘুরে এসে বাম পাশে বসছে, ততক্ষণে কিন্তু ড্রাইভার বুঝে ফেলছে যে এটা মানুষ না, এটা অন্য। তো সবাই জানে যে গোরস্থানের ভিতরে রাত্রেবেলা ঢুকলে পরে বা যে কোনো মুহূর্তে ঢুকলে পরে কোনো খারাপ জিনিস কোনো কিছু খারাপ কিছু করতে পারে না। তো উনি স্টার্ট দেওয়ার কথা বলে লাভ যে গোরস্থানের ওই মহিলাটা ওই মেয়েটা হাত দিয়ে তার জামা ধরছে, জামা ধরার পরে জামা ছিঁড়া যখন সেই পাশে পড়ে গেছে, তখন দেখলাম কি যে জামা এইভাবে হাত দিয়ে মানে হাত জামা ছিঁড়ে যখন পড়ে গেছে, যখন এই পাশে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে যখন গোরস্থানের ভিতর থেকে দেখলাম আচমকা যে দুইটা অনেক বড় বড়, মানে কি বলবো আমার দেখে মানে আমি কি বলবো ভাইয়া, জানি না। আল্লাহ জানে আর আল্লাহ জানে, বলতে পারবো না। দুইটা পশু সেই মেয়েটাকে তাড়া করতে 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 ছেড়ে দিয়ে আসছে, দিয়ে আসার পর আয়সা আবার দুইজন দেখলাম, দুইজনই মানে গোরস্থানের গেটের সামনে এসে দেখলাম কি তারা দাড়ি পরে, মানে খুব সুন্দর নুরানি চেহারা, দাড়ি পরা, দাড়ি আছে, মাথায় টুপি আছে, জুব্বা সাদা, কত সুন্দর দেখায়, মানে এত সুন্দর দেখা যাচ্ছে তারা দুজনকে, মানে যা বলার বাহিরে। তারা দেখলাম কি মানুষের মতো হয়ে গেল, হয়ে যে গোরস্থানের মধ্যে ঢোকার আগে আমার দিক তাকাইছে, আমার দিকে তাকানোর পরে আমি ছাতাটা আবার সুন্দর করে নিচ মুখে নামাই দিচ্ছি, ভয়ে নামাই দেওয়ার পরে তো ওরা আবার একটুখানি করে তুলছে, দেখি কেউ নেই। ততক্ষণে আমার চাচাতো ভাই লাইট নিয়ে চলে আসতেছে, তো লাইট নিয়ে দেখতেছি লাইট মারতেছে, তো আমি সাহস করে বের হইলাম, যে আমার চাচাতো ভাই আমার কাছে আসলে বললো কি হয়েছে, আমি বললাম এই ঘটনা, এই যে গাড়ি তুলে আছে। কারণ আমরা দুজন গোরস্থানের ভিতর ঢুকে দেখলাম কি সে একটা পুরান কবরের ভিতরে, মানে গোরস্থান থেকে যে ওয়াল থেকে যে লাফ দিছিল, লাফ দেওয়ার পরে পুরান কবরটার ভিতরে যে সে তার যে হাড়, কবরের যে মানুষের যে হাড় ছিল, হাড়টা হয়তো বা কোন অবস্থায় কিরকম যেন হয়েছিল, তার পার ভিতর দিয়ে হাড় ঢুকে গেছে। তারপরে যথাযথ গ্রামের মানুষদের আমরা খবর টবর দিলাম, খবর টবর দেওয়ার পরে তারা আসলো, আসার পরে তারা হসপিটাল নিয়ে গেল। হসপিটাল নিয়ে যাওয়ার পরে মানে একদিন পরে তার জ্ঞান আসছে, জ্ঞান আসার পরে সে পাগল, মানে তার কোনো কিছুই মনে নেই, কি অবস্থা, সে বলছে পুরা উম্মাদ, পুরা পাগল। সব কিছু আমার শুভেচ্ছা। Bhoot FM. The night comes alive.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসলো এবং আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাত 1:40। আমি কোনো কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো লিসেনার্স, আমি অর্ণব ইসলাম সৈকত। আমি মিরপুর 14 থেকে আসছি, ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি মেইন ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আচ্ছা, শুনি আপনার ঘটনা। লিসেনার্স, আমি এখন যে ঘটনাটা মূলত শেয়ার করতেছি আপনাদের সাথে, এটা একটা শ্মশানের একটা স্টোরি। সো স্টোরিটা আমি কথা না বাজিয়ে সরাসরি ঘটনায় চলে যাই। সো মূলত স্টোরিটা এরকম যে গ্রামে মূলত হয় কি, মহিলা যেগুলো থাকে এনারা সাধারণত আপনার খড়ি যেগুলা থাকে এগুলা আর কি কুড়িয়ে বেড়ায়। সো তারা আর কি একদিন হয় কি খড়ি কুড়াইতে কুড়াইতে তারা হচ্ছে একটা ইয়েতে চলে যায়, শ্মশান ঘাটে চলে যায়, যেখানে মূলত কি কিছুদিন আগে একটা বন্যা হয়ে যায়। সো বন্যা হয়ে যাওয়ার কারণে হয় কি, বন্যার সময় একটা মানে লাশ ওইখানে পুরানো হয়। সেই লাশটার মানে পুরানোর সময় বন্যার পানিগুলো অনেক বেশি ছিল। এই জন্য আপনি মানে সবাই হয়তো বা জানেন যে লাশের হচ্ছে মৃত লাশটার যেটা পুরানো হয় সেটার সবকিছু পড়লেও যে নাভি যে থাকে এটা মূলত পড়ে না। সো এটা যখন পড়ে না, এটা হচ্ছে আপনার তখন করা হয় কি, বাঁশের একটা মাথায় করে এটা মাটির ভেতর পুঁতিয়ে রাখা হয়। সো বন্যার টাইমে যেহেতু লাশটাকে পুরানো হয়, so তখন পানি একটু বেশি ছিল, তাই বাসটার মাথায় নাভিটা নিয়ে ওটা জাস্ট ওরা বেশি দূর যাইতে পারে না, মানে সামনেই যেখানে পারে ওইখানে ওইটা পুঁতিয়ে রাখে। সো ঘটনাটা যখন ঘটে তখন বন্যা অলরেডি চলে যায়। সো সে মানে যে খড়িটা আর কি মানে কুড়াইতে কুড়াইতে যায়, সে যাতে যাতে ওই খড়িটা আর কি পায় ওইখানে। সো পাওয়ার পর সে আর কি ভাবে যে এটা হয়তো বা হবে এখানে, জাস্ট নর্মালি যে খড়িগুলো পড়ে থাকে বেসিক্যালি সেই রকম একটা ঘড়ি হবে। সো সে ওইটা নিয়ে বাসে চলে আসে। বাসটা মূলত এত মানে একটু স্ট্রং ছিল, সো দ্যাট সে এটা খড়ি হিসেবে ইউজ না করে সেটা একটা গাছের খুঁটি হিসেবে ইউজ করে। সো খুঁটি সে নর্মালি সেই দিন আর কি কাজ টাজ করে সে চলে যায় আর কি, মানে, সে চলে যায় ডিনার শেষ করে তারা বেসিক্যালি ঘুমিয়ে পড়ে। সো ঘুমানোর পর যে ঘটনা শুরু হয় তখন যে তারা যখন ঘুমিয়ে পড়ে তখন তাদের যে মানে ঘরটা ছিল সেই ঘরের উপর মানে শুরু হয়ে যায় যে মানুষ দৌড়াদৌড়ি করলে যেরকম হয়, রাসেল ভাই, যেরকম হয় মানুষ দৌড়াদৌড়ি করলে বা মার্বেল নিয়ে যখন ঘরের উপর দিয়ে ছেড়ে দেওয়া হয় তখন যেরকম শব্দ হয় এরকম শব্দ হয় একরকম। এটা শব্দ আস্তে আস্তে বাড়তে থাকে, তারপর এক টাইপের একটা বাতাস মানে ঝড় বইতে থাকে অনেক বেশি। বেসিক্যালি সেই সময় ঝড় হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ সেটা একটু মানে শীত শীত তখন আসতেছে। সো তারা আর কি অনেক বেশি ভয় পায় এই জিনিসটাতে। ভয় পাওয়ার পর তারা ঘরের ভেতর থেকেই চিল্লাচিল্লি করে। তো তারা চিল্লাচিল্লি করার পর মানুষ সব আসার পর তখন অটোমেটিকলি জিনিসটা নর্মাল হয়ে যায়। তারপর তারা সেই রাতে মানে নর্মাল হওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর সে যে এই খড়িটা নিয়ে এসেছিল, সো সেই দিন ওই রাতে একটা স্বপ্ন দেখে যে তোমরা যদি যে কাজটা তুমি করছো এটা ঠিক করো নাই, তুমি যে খড়িটা নিয়ে আসছো এটা কালকে তুমি রেখে আসবা। So, সে এটা আর কি সকালে ঘুম থেকে ওঠার পর এই স্বপ্নটা আর কি বেশি মাথায় নেয় না, সে নর্মালি নিজের কাজ করতে থাকে। করার পর আবার যখন মানে নেক্সট যেদিন রাত্রে তা আবার নর্মালি যেরকম মানে খাওয়া দাওয়া শেষ করার পর ঘুমায় পড়ে। ঘুমানোর পর তারা যখন শোয়ার পর আবার শুরু হয় সেরকম যে নেক্সট মানে আগের দিন রাত্রে যেরকম শুরু হয়েছিল একই রকম ঘটনা ঘটে। সো মানে সেদিন রাত্রে আর কি ঘটনাগুলো একটু বেশি মানে হইতে থাকে, যে বাতাস প্লাস বাতাসে যে গাছগুলা ছিল বাসার সাইডে সেই গাছগুলো অনেক পরিমাণে ওটা বাড়ির উপরে একদম পড়তে থাকে, যে বাঁশগুলা ছিল এগুলো হেলিয়ে একদম মানে মানে ঘরের উপর চলে আসে। তো তারা সেদিন অনেক বেশি ভয় পায়, আবার রীতিমতো তারা যত দিয়ে আবার চিল্লানো শুরু করে। তো তারপরের দিন আবার চলে আসে, মানে সাইডে যে বাসার লোকজন গুলা ছিল এগুলা তারা চলে আসার পর আবার নর্মালি হয়ে যায় জিনিসগুলা। দেন সেই রাতে আবার সে একই রকম স্বপ্ন দেখে যে তুমি ওই লাঠিটা রেখে আসবা, না হলে আমি তোমার পুরো বংশ নির্বংশ করে দিব। তো সেই রাতে তারা আর কি ঘুমাইতে পারে নাই। তারপরে ওঠার পর পরের দিন সে অনেক বেশি ভয় পায়। ভয় পাওয়ার পর সে আর কি ওই জিনিসটা যেটা নিয়ে এসেছিল সেটা ওইখানে রেখে আসে। তো রেখে আসার পর ওইখানে আরেকটা আছে, তো শিমুল গাছে আর কি স্বপ্নের মধ্যে দেখেছিল যে, আমি একটা জিনিস ভুলে গেছি, স্বপ্নের মধ্যে জিনিসটা দেখেছিল যে শিমুল গাছে ভোগ দিতে হবে, ভোগ না দিলে জিনিসটা আর কি থামবে না,
নিয়ে আসছে, এটা অনেক বেশি ভুল করছে। এই ভুলের প্রাপ্তি হিসেবে তাকে ওই শিমুল গাছের নিচে ভোগ দিতে হবে। সো সে তখন যথারীতি ভোগটা দিয়ে দেয়, দেওয়ার পর সবকিছু নর্মাল হয়ে যায়। রাসেল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমরা একটা ছোট বিরতিতে যাব। বিরতির পরে আবারও ফিরে আসছি, আমাদের আরো একজন অতিথি তার ঘটনা শুনবো। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, আর চলছে ভূত এফএম। আপনারা সবাই জানেন যে ভূত এফএম আরো অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং এই মুহূর্তে আমরা আরো একজনের ঘটনা শুনবো, ভূতের গলির কিছু ঘটনা শুনবো। ঢাকা থেকে এসেছেন আমাদের আরো একজন লিসেনার, যিনি ভূতের গলিতে তার একটা রিলেটিভের বাসায় ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন। কি হয়েছিল, আপনার নামটা একটু প্লিজ বলবেন? হ্যালো লিসেনার্স, আমি সাগর ফ্রম উত্তরা দক্ষিণখান থেকে। আচ্ছা, ভূতের গলির বাসাতে কি কি দেখতেন আপনারা আসলে? রাসেল ভাই, যখন আমরা যখন আপনি কি নার্ভাস? খুবই নার্ভাস মনে হচ্ছে। আচ্ছা, আমরা যখন লাঞ্চ করতে বসি, তখন আমার দুটা ভাই জয় বিজয় এবং আমি, খালামুনি এবং নানু বসে লাঞ্চ করি। তো হঠাৎ আমার মামি এসে হাত ধুচ্ছে বেসিনে। তো আমার খালামুনি জিজ্ঞেস করলো যে এত লেট করছো কেন, খেয়ে নাও। তো আমার মামি কোনো রেসপন্স করলো না। তো আমি বললাম, মামি তাড়াতাড়ি হাতটা ধুয়ে খেয়ে নেয়। তো মামি খুব রাগ দেখা চলে গেল। তো তার রুমে যা দরজাটা খুব শক্ত করে লাগিয়ে দিয়েছে। তো লাগিয়ে দিবার পর তো কিছুক্ষণ পর মামা আসে। মামাকে বলা হয় যে তোমার ওয়াইফ এরকম ব্যবহার করে, তো এখন কি করবা? তো আমার মামিকে ফোন দেওয়া হয় যে তুমি বাসায় এসে এইসব কি শুরু করছো। তো আমার মামি তখন বলতেছে আমি তো বাসায় আসিনি, আমি তো এখনো অফিসে। তো রাসেল ভাই, এতে আমরা সবাই অবাক আমি হয়ে যাই। বলছিলাম যে আপনারা ওই বাসায় এমনিতে অনেক কিছু দেখেছেন। হ্যাঁ, হ্যাঁ। ওই বাসাতে সেরকম কোনো কিছু কি মনে পড়ছে এই মুহূর্তে? আপনি অনেক কিছু বলেছিলেন আমাকে off হ্যাঁ, air এ। হ্যাঁ, এরকম মনে পড়েছে যে সেই বাসার যেটা আগে ছিল, যে আগের বাসাটা ছিল, সেই বাসায় উঠার আগে ওই বাসাতে যখন মাঝে মাঝে অন্ধকার হয়ে যেত সন্ধ্যার সময়, তখন একটা বোরকা পরা মহিলা আমি সেটাই বলতে বলছি। হঠাৎ করে সামনে দিয়ে চলে যায়। সেটা আমার খালামুনি বাসার দেখে। মধ্যেই? হ্যাঁ, বাসার মধ্যেই। তো খালামুনি দেখে, তো দেখার পর তখন লাইট জ্বালায়, কিছুই থাকে না, রাসেল ভাই একদম ভ্যানিশ হয়ে যায়। বোরখাটা কি রঙের থাকে? বোরকাটা কালো রঙের থাকে, পুরোটা একদম নর্মাল। পা দেখা যাচ্ছে না, জাস্ট নর্মাল একটা মহিলা চলে যাচ্ছে সামনে দিয়ে। তারপর মাঝে মধ্যে যে আমাদের ওইখানে একটা ড্রয়িং রুম ছিল, সেখানে অনেকগুলো পুতুল ছিল। তো আমি আর আমার ভাই জয় বিজয়, তো তারা দুষ্টুমি করতে করতে আমি এক সময় সেই ঘরের ভিতরে ঢুকে যাই। তো ঢুকে যাওয়ার পর রাসেল ভাই, আমি যখন ঘর থেকে বের হই, তখন দেখি কিছু পুতুল একটা আরেকটার সাথে ধাক্কা খাচ্ছে এবং নিচে পড়ে যাচ্ছে। আসলে এটা দেখে আমি প্রায় সেন্সলেসের মতো হয়ে যাই। তো খালামুনি সবাইকে ডেকে এনে বলি যে এরকম এরকম। তো ওরা বলছে, বাবু কিছু হয় নাই, তুমি তোমাদের বাসায় চলে যাও, এগুলো কিছু না। তো এই হচ্ছে আসলে আমার। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করতে চাই আজকের ভূত এফএম। ওই ঘটনাটা খুব অদ্ভুত। আমার তার সাথে পরে ইমেইলেও যোগাযোগ হয়েছিল। একটু শুরুর ঘটনাটা লিখছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মিশেল, জার্মানিতে এভিয়েশন অ্যান্ড পাইলটিং এর ওপর পড়াশোনা করছি। আজ আমার ফার্স্ট লেখা একটা ঘটনা। কোন এপিসোডে আজ এখনো পর্যন্ত কোন এপিসোড মিস হয়নি আমার। এবং তিনি বলছেন যে অ্যাজ আওয়ার কোর্স ইজ এভিয়েশন অ্যান্ড পাইলটিং, সো আমাদের ম্যাক্সিমাম প্রফেসররা এক্স পাইলট অ্যান্ড সাম আর স্টিল ওয়ার্কিং অ্যাজ আ পাইলট অর এভিয়েশন এক্সপার্ট, এবং এই এক্সপার্টরাই এই ঘটনাটা শেয়ার করছেন তার সাথে। তেমনই একটা ঘটনা তিনি আমাদেরকে বলছেন, এবং তিনি বলছেন যে তারা একটা এয়ারলাইন্সের পাইলট হিসেবে একটি রাতের ফ্লাইট অপারেশনের দায়িত্বে ছিল তার কোন একটা ফ্রেন্ড, যিনি গল্প ঘটনাটি বলেছেন। এবং তিনি বলছেন যে এয়ারক্রাফটটি যখন আকাশ থেকে 32,000 ফিট উপরে, তখন একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট প্যাসেঞ্জারদের ঘুমানোর জন্য প্লেনের নিচের ডেক থেকে কিছু জিনিস আনতে যান, এবং সেখানে তিনি যখন একটা বক্স ওপেন করেন কিছু দরকারি জিনিস বের করার জন্য, তখন তিনি দেখেন যে ভেতরে কুঁজো হয়ে একজন বসে আছেন।
তিনি যে মুহূর্তে ধমক দিয়ে বললেন যে এখানে নর্মাল প্যাসেঞ্জারদের আসা নিষেধ, আপনি কেন এখানে এসেছেন, মানুষটি তার দিকে ফিরে তাকায়। তিনি দেখেন তার পুরো মুখ ক্ষত বিক্ষত এবং সেখানে তিনি সেটা দেখেই সঙ্গে সঙ্গে চিৎকার দেন। ঠিক ইন দ্য মেন টাইম উপরে প্যাসেঞ্জার কেবিনে একজন বৃদ্ধ মহিলা খুব জোরে চিৎকার করে উঠলেন এবং তার কাছে গেলে তিনি বললেন তার পাশে একজন পাইলট বসা ছিল অ্যান্ড তার সাথে অনেক গল্প করছিল, বাট তিনি হঠাৎ করেই কেমন যেন নিমেষেই উধাও হয়ে গেলেন। পরবর্তীতে প্লেনটি এমার্জেন্সি ল্যান্ডিং করা হয় এবং এভিয়েশনে জানা যায় এবং ইনভেস্টিগেশনে জানা যায় যে ওই এয়ারক্রাফটের কয়েকটি পার্টস ছিল তখন থেকে 18 ইয়ার্স আগে একটা ক্র্যাশড হয়ে যাওয়া প্লেনের। আমি এটা নিয়েই অনেক চিন্তা করছিলাম যে আসলে ক্র্যাশড কোন এয়ারক্রাফটের পার্টস আসলে কোন মানে কিছু ইয়ে করা যায় কিনা, মানে ব্যবহার করা যায় কিনা, অ্যাপ্রুভাল পাবে কিভাবে, এরকম নিয়ে অনেক চিন্তা ভাবনা করছিলাম। এবং আমি খুব অবাক লেগেছে যে আমরা অনেকেই আপনারাও অনেকেই রেগুলার যাওয়া আসা করছেন দেশের বাইরে দেশের ভেতরে বিভিন্ন এয়ারলাইনের মাধ্যমে, এবং কোন সময় যদি হঠাৎ করে এরকম একটা অপরিচিত মানুষকে পাশে দেখেন এবং সেই মানুষ যদি উধাও হয়ে যায়, তার জাস্ট আপনি কিছুক্ষণ আগে কথা বলেছেন, বা কেউ যদি আসলেই আপনার যদি সিটের ওপরের বক্স খুলে দেখেন যে ভেতরে একটা মানুষ বসে আছে, মানে অদ্ভুত লাগার কথা। আমি 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 আবারও ইমেল করেছিলাম মিশেলকে এবং মিশেল আমাকে বলেছেন যে তার যে ইনস্টিটিউশন সেটা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড সায়েন্স ওয়ার্মস জার্মানি, এবং তিনি বলছেন যে দিস ইজ আ ট্রু স্টোরি হোয়াট আই শেয়ার্ড, এবং তিনি বলছেন যে আওয়ার প্রফেসর ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ দ্যাট পাইলট হু অপারেটেড দ্যাট ফ্লাইট, এবং তিনি বলছেন ডিউ টু সাম স্পেশাল রিজন I'm able to share my আচ্ছা তিনি unable to share my professor's name, এবং তারপরে তিনি সেটা শেয়ার করেননি, এবং তিনি বলেছেন যে যদি কোনো ডাউট থাকে তিনি এটা প্রুফ করতে পারেন ইন মেনি ওয়েজ, এটাও তিনি লিখেছেন। এবং তার কাছে অনেক এভিয়েশন রিলেটেড আরো অনেক হরর স্টোরিজ রয়েছে, যে স্টোরিজ গুলো অনেক ইন্টারেস্টিং তিনি লিখেছেন এবং তিনি সেগুলো শেয়ার করতে চান। মিশেল, আমি জানি না আমার পক্ষে আসলে এটা বের করাটা একটু মানে অদ্ভুত টাইপের, বাট আপনি আরো যে সমস্ত ঘটনা রয়েছে সেই ঘটনা অবশ্যই জানাবেন। আমরা যারা এক্সপার্ট রয়েছেন বা যারা এই সমস্ত সম্পর্কে অনেক বেশি জানেন তারা বলতে পারবেন ঘটনাটা আসলে মানে আসলেই কোনো একটা পুরনো এয়ারক্রাফট মানে ক্র্যাশড হয়ে যাওয়া কোনো একটা এয়ারক্রাফটের পার্টস ইউজ করা যায় কিনা। বাট ঘটনা যেটা আপনি বলছেন সেটা যদি সত্যি হয়ে থাকে এবং যদি কেউ এই ঘটনাটা এক্সপেরিয়েন্স করে থাকে তাহলে সেটা আসলে অন্যরকম একটা অনুভূতি হওয়ার কথা সেই মুহূর্তে। যাই হোক, অনেকক্ষণ পর্যন্ত আমরা আজকে অনেক ঘটনা শুনলাম এবং আজকে লম্বা একটা শো করলাম। আমরা আশা করছি যে যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তারা এনজয় করেছেন, আর যারা এনজয় করলেন তাদেরকে তারা অবশ্যই জানাবেন এবং কোন ধরনের ঘটনা চান সেটাও আমাদের জানাবেন। আমরা যদিও আমাদের সীমাবদ্ধতা একটাই, যদি আমাদের সবসময় ঘটনা কিরকম পাবো সেই আশায় সারা উইক অপেক্ষা করতে হয়, কোনো ঘটনা বানিয়ে